শুরু করা যাক আজকে একটা থিওরেম দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, লেট জি বি এ গ্রুপ। ঠিক আছে, জিটা হচ্ছে একটা গ্রুপ আর এইচ আর কে দুটো নর্মাল সাবগ্রুপ। এইচ কমা কে, ঠিক আছে, বি টু নর্মাল সাবগ্রুপস অফ জি। কি বললাম তাহলে? জি হচ্ছে একটা গ্রুপ আর এইচ আর কে দুটো নর্মাল সাবগ্রুপ। যদি জিটা, ঠিক আছে, বি অ্যান ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, এর আগের দিন আমি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট সম্পর্কে কিন্তু বলে দিয়েছি। জি যদি একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হয় কার, অফ এইচ অ্যান্ড কে, ঠিক আছে, এইচ কে তার যদি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হয় তাহলে বলছে দেন 1 নম্বর জিটা দেখাও ইজ আইসোমরফিক টু এইচ ক্রস কে। কে বলতে পারে এইচ ক্রস কে মানে কি? এইচ ক্রস কে মানে এইচ আর কে এর কিরকম প্রোডাক্ট, ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল প্রোডাক্ট। এক্সটার্নাল প্রোডাক্ট। আর জি কিন্তু আইসোমরফিক টু এইচ ক্রস কে। আবার জিটা কি? জিটা হচ্ছে এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। তাহলে জি যদি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হয় তাহলে জি মানে কত ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টের ডেফিনেশন অনুসারে? আচ্ছা আমি আসছি, সবকিছুতে আসছি, আগে লিখে ফেলি, ঠিক আছে, তারপরে আমি আসছি। আর 2 নম্বর জি বাই এইচ মানে কোশেন্ট সাবগ্রুপ। কেন কোশেন্ট সাবগ্রুপ এক্সিস্ট করে? কারণ এইচটা হচ্ছে বলে দিয়েছে নর্মাল সাবগ্রুপ, তাহলে জি বাই এইচ এই কোশেন্ট গ্রুপটা এক্সিস্ট করে। এটা বলছে আইসোমরফিক টু কে, কে এর সাথে আইসোমরফিক, এবং জি বাই কে এটা হচ্ছে আইসোমরফিক টু এইচ। প্রচন্ড ইম্পর্টেন্ট থিওরেম। কি বলবো, মানে এই থিওরেম গুলো খুবই পরীক্ষাতে আসে। যেহেতু তোমাদের এখন অনলাইনে পরীক্ষা হবে, তো তোমাদের অনলাইনে পরীক্ষা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যা আসবে আসবে, সেগুলো নিয়ে তো খুব একটা সমস্যা নেই। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের এগোতে হবে এমএসসি এন্ট্রান্সের দিকে। যে কোনো ইউনিভার্সিটির যে এমএসসি এন্ট্রান্স গুলো হবে, সেই এমএসসি এন্ট্রান্স গুলোতে এই সাইলো থিওরেম না প্রচন্ড ইম্পর্টেন্ট। আমার খুব মানে দুর্ভাগ্য যে এর আগে কোনো বছর আমি এগুলো কাউকে পড়াতে পারিনি বিএসসি ছাত্রদেরকে, কারণ এগুলো কোনো সিলেবাসে ছিল না। এইবার প্রথম তোমাদের সিবিসিএস সিস্টেম হওয়ার ফলে এগুলো অ্যাড করেছে, এবং এই থিওরেম গুলো আমি পড়াতে পারিনি বলে তাদের ক্ষেত্রে অনেকে বলতো স্যার এমন এমন কোশ্চিন আসছে যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্সে বা ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্সে, স্যার গ্রুপ থেকে তো আমরা সব পড়েছি, কিন্তু স্যার এগুলো পারছি না কেন? তাই আমি বলে বোঝাতে পারতাম না যে সাইলো থিওরেম, ডিরেক্ট প্রোডাক্ট, এখন তো সাইলো শুরুই হয়নি, ডিরেক্ট প্রোডাক্ট বা অটোমরফিজম, আইসোমরফিজমের, এগুলো কিন্তু সবই আইসোমরফিজম। আমি তাদেরকে আইসোমরফিজম পড়িয়েছি এবং তারা বলতো স্যার আইসোমরফিজম পড়িয়েছেন, কিন্তু এমন কিছু আছে আইসোমরফিজম যেটা আমি পারছি না, কারণ এই থিওরেম গুলো তো আমি তাদেরকে পড়াতে পারতাম না। তো এবার এই থিওরেম গুলো পড়াতে পারছি মানে তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে বিএসসি তেই, এবং এমএসসি এন্ট্রান্সের ক্ষেত্রে এই থিওরেম গুলো মানে হিউজ ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। ইভেন যারা জ্যাম দিচ্ছ তাদের ক্ষেত্রে দেখবে, এর আগের বছর আমি কোশ্চিন দেখছিলাম এরকম টাইপের অনেক কোশ্চিন আসে, মানে একটা কোশ্চিন কমন পেলেই হবে 2 বা 3, অনেক ব্যাপার। মানে 100 নম্বরের মধ্যে যদি 3 নম্বর পেয়ে যাও একটা পার্ট থেকে, সেটা অনেক বড় ব্যাপার। এইভাবে 2-3 করতে করতে 30-40-50 পাওয়াটাই যথেষ্ট। যাই হোক, তাহলে থিওরেমটা আগে একবার ডিসকাস করে দিই, তারপরে কি কি জানি সেগুলো সব আলোচনা করে দিই, তারপর কি দেখাতে হবে সেটা নিয়ে আমরা ধীরে 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 ওটা দেখাবো, ঠিক আছে? তাহলে জি হচ্ছে একটা গ্রুপ, এইচ আর কে হচ্ছে দুটো নর্মাল সাবগ্রুপ। তাহলে এইচ কে দুটো নর্মাল সাবগ্রুপ বলে দিয়েছে, আর বলে দিয়েছে জিটা হচ্ছে এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট। তাহলে এর আগের দিন লাস্ট ক্লাসে আমরা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেছি। ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্টটা কি বলো? এটাতে বাইরের কোনো ব্যাপার নেই, জি একটা গ্রুপ আর তার দুটো সাব গ্রুপ হচ্ছে এইচ আর কে, তাই না?
তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে জি কে আমরা কখন বলতে পারবো এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট ইজ সেড টু বি অ্যান ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ কে, কখন? স্যার তিনটা কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে। যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, এক, জি ইজ ইকুয়াল টু এইচ কে, দুই, এইচ আর কে এর ইন্টারসেকশন, বলো, আইডেন্টিটি, আর তিন আরেকটা কন্ডিশন কি ছিল? ওটাকে দুরকম ভাবে লেখা যায়, একটা থিওরেম দিয়ে বলেছিলাম, একটা ডেফিনেশন দিয়ে বলেছিলাম, কোনটা কাজে লাগাবে যেটা ইচ্ছে। যদি আমি থিওরেমটা কাজে লাগাই তাহলে এইচ আর কে কি হবে বলো? আর নর্মাল সাবগ্রুপস, তাই না, অফ জি, এটা থিওরেম দিয়ে। আর যদি কাউকে বলি না ডেফিনেশনটা কি, মানে এই থিওরেমটা থেকে কি বলতে পারি, এইচ কে নর্মাল সাবগ্রুপ আর এইচ আর কে এর ইন্টারসেকশন আইডেন্টিটি, সেখান থেকে কি বলা যায় বলো? কি বলেছিলাম? যা এইচ কে equal to k. এইচ, যেখানে স্মল এইচ ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, আর এটাকে স্মল কে ধরছি, সেটা ক্যাপিটাল কে এর এলিমেন্ট, ঠিক আছে? এটা বলেছিলাম না? তো এই যে কন্ডিশন তিনখানা, এটাও বলতে পারো, বা সেখান থেকে এখানেও যেতে পারো যে এক নম্বর জি ইজ ইকুয়াল টু এইচ কে, দুই নম্বর এইচ আর কে এর ইন্টারসেকশন শুধুমাত্র আইডেন্টিটি থাকবে, ট্রিভিয়াল সাবগ্রুপ, আর তিন নম্বর এইচ কে এর এলিমেন্ট গুলো একে অপরের সঙ্গে কমিউট করে যায়, স্মল এইচ ইন্টু স্মল কে ইজ ইকুয়াল টু স্মল কে ইন্টু স্মল এইচ, বা তার বদলে এইচ কে নর্মাল সাবগ্রুপ। তাহলে অলরেডি এইচ কে নর্মাল সাবগ্রুপ বলেই দিয়েছে, এখানে না বললেও কোনো ক্ষতি ছিল না। এখানে যদি এইচ কে নর্মাল সাবগ্রুপ নাও বলতো তাতেও কোনো ক্ষতি নেই, কারণ অলরেডি জিটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ কে বলে দিয়েছে, এবং তার থেকে আমরা এইচ কে নর্মাল সাবগ্রুপ সেটা বলে দিল, সেটা আমরা জানতাম। তাহলে এই জিনিসটা এখানে সত্যি বাড়তি বলে দিয়েছে, না বললেও কোনো ক্ষতি ছিল না। যাই হোক, বলে দেওয়া আছে ভালো কথা, কিন্তু যদি না বলে থাকতো তাহলে কোনো ক্ষতি নেই। এবার কি দেখাতে হবে? দেখাতে হবে যে জি, আচ্ছা জি মানে কত, যেহেতু জিটা হচ্ছে ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ কে, তাহলে জি মানে কত? হোয়াট ইজ জি? এখানে জি মানে, জি হচ্ছে এইচ ক্রস কে এর সাথে আইসোমরফিক, তাহলে জিটা কি? হোয়াট ইজ জি? এইচ কে, তাই না? তাহলে জিটা হচ্ছে এইচ কে, তাহলে এইচ কে ইজ আইসোমরফিক এইচ ক্রস কে এর সাথে। আচ্ছা এইচ ক্রস কে মানে কিন্তু একটা আলাদা জিনিস। এইচ ক্রস কে মানে এইচ এবং কে এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু এলিমেন্ট গুলো পেয়ার আকারে হয়। এইচ ক্রস কে এর এলিমেন্ট গুলো কিন্তু পেয়ার আকারে হয় এরকম, আর এইচ কে এর এলিমেন্ট গুলো এরকম ভাবে হয়, স্মল এইচ কে, মানে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের দেখাতে হবে এক নম্বর জিটা এইচ ক্রস কে এর সাথে আইসোমরফিক, আর দুই নম্বর জি বাই এইচ মানে কোশেন্ট গ্রুপ, যেহেতু এইচটা নর্মাল সাবগ্রুপ তাহলে জি বাই এইচ এই কোশেন্ট গ্রুপটা এক্সিস্ট করবে এবং সেটা কে এর সাথে আইসোমরফিক। একই রকম ভাবে জি বাই কে এটাও একটা কোশেন্ট গ্রুপ, সেটাও এক্সিস্ট করবে কারণ কেটা নর্মাল সাবগ্রুপ বলে, আর এটা কার সাথে আইসোমরফিক হবে? এইচ এর সাথে আইসোমরফিক হবে। এই থিওরেমটা জানার পর এক আর দুই, বিশেষ করে এক, এই রেজাল্টটা আমরা কাজে লাগাবো, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, ঠিক আছে? তাহলে প্রমাণটা শুরু করি, প্রুফ। আচ্ছা, যেহেতু জিটা হচ্ছে একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, হ্যাঁ, সিন্স জি হচ্ছে একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট অফ এইচ অ্যান্ড কে, তাহলে জি যেহেতু এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, তাহলে বলতে পারি এক নম্বর স্মল এইচ কে আর কে এইচ সমান, বলতে পারি এইচ কে আর স্মল এইচ, এই যে ফর অল স্মল এইচ ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট আর স্মল কে ক্যাপিটাল কে এর এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলতে পারি, এন্ড দুই নম্বর জি আর এইচ কে সমান, তাই না? জি আর এইচ কে সমান মানে এভরি এলিমেন্ট, হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্ট এক্স জি থেকে যদি নিই তাকে কিভাবে লেখা যায় মনে আছে? ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ, কিভাবে লেখা যাবে? এক্স ইকুয়াল টু কে বলতে পারে, যেহেতু জি এইচ কে হবে।
স্মল এইচ স্মল কে হবে, তাই না? এরকম একটা লেখা যাবে যেখানে স্মল এইচটা হচ্ছে এইচ এর এলিমেন্ট আর স্মল কেটা হচ্ছে কে এর এলিমেন্ট। ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে আইসোমরফিক দেখানো। তাহলে আইসোমরফিক দেখানো মানে তাদের মধ্যে একটা আইসোমরফিজম এক্সিস্ট করাতে হবে। কাদের মধ্যে? জি এবং এইচ ক্রস কে এর মধ্যে। এক কাজ করি, আমরা একটা ম্যাপিং ডিফাইন করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নাম দিচ্ছি এফ। আচ্ছা, ফাই দিয়ে দিই, বইয়ে যা আছে তাই করি। তাদের মধ্যে বলো, কাদের মধ্যে দেব? এইচ ক্রস কে তার সাথে জি এর। তোমরা হয়তো বলতে পারো স্যার জি এর সাথে তো এইচ ক্রস কে আইসোমরফিক দেখাতে বলেছে, তাহলে আপনি উল্টোটা কেন করছেন? তার অ্যান্সারটা কি? আইসোমরফিকটা একে অপরের সঙ্গে হয়। জিটা এইচ ক্রস কে এর সাথে আইসোমরফিক মানে এইচ ক্রস কেটাও জি এর সাথে আইসোমরফিক, আইসোমরফিক টু ইচ আদার। তাহলে আমরা এইচ ক্রস কে থেকে জি বা জি থেকে এইচ ক্রস কে, যেখান থেকে খুশি তুমি, মানে যেটা খুশি ডোমেন আর কোডোমেন নাও, তাদের মধ্যে একটা আইসোমরফিজম দেখানোটা আমাদের উদ্দেশ্য। তাহলে আইসোমরফিজম দেখানোর আগে আমি একটা ম্যাপিং ডিফাইন করছি। কিভাবে ডিফাইন করছি? বাই ফাই অফ, হ্যাঁ, এইচ ক্রস কে এর এলিমেন্ট হচ্ছে এইচ কমা কে। আর কে বলতে পারে জি এর এলিমেন্টটা কিভাবে নিব, তার ইমেজ। আশা করি বুঝতে পারছো। এইচ কে। এইচ কে, তাই না? জি এর এলিমেন্ট, জি মানে কত? জি মিন্স এইচ ক্রস কে, এইচ ইন্টু কে, এইচ কে। তাহলে এইচ মানে এইচ কে, তাহলে এইচ কে এলিমেন্ট কত? এইচ কমা কে। আচ্ছা, তাহলে বলতে হবে স্মল এইচ কার এলিমেন্ট? এইচ এর। স্মল কে কার এলিমেন্ট? ক্যাপিটাল কে এর। বোঝাতে পেরেছি? এবার এই যে ম্যাপিংটা, সেটা একটা হোমোমরফিজম, সেটা দেখাতে হবে তোমাদের। কি করে হোমোমরফিজম দেখাবে বলো? হোমোমরফিজম দেখাতে গেলে কি করতে হয়? একটা এক্স H1 K1 আরেকটা Y, হ্যাঁ, H2 K2 কোথা থেকে নেব? B2 এলিমেন্টস ইন কোথায় থেকে বলো? H ক্রস K থেকে দুটো এলিমেন্ট নিয়ে নিলাম। ক্লিয়ার? নাও phi of XY, phi of X মানে কত? H1 K1 ইন্টু Y মানে কত? H2 K2। কে বলতে পারে? এই যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, সেই এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টে আমরা কম্পোজিশনটাকে কিভাবে লিখি বলো? এটাকে কিভাবে লিখি? খুব সোজা তো, এটা এর আগে অনেকবার করিয়েছি। বলো। H1 H2 K1 K2 H1 H2, তাই না? এগুলো করাইনি? মনে পড়ছে? কমা K1 K2, ওই যে এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। এখানে সব ডট বলে কোনো চিন্তা নেই, এখানে ডট নরমালি, কিন্তু এখানে আমি স্টার দিতাম। আর এই জায়গাটা মনে আছে, একটা G1 এর রেসপেক্টে একটা নতুন দিতাম বাইনারি কম্পোজিশন, এখানে G2 এর রেসপেক্টে। যাই হোক, মোট কথা হচ্ছে এটার সাথে এটা হবে, কারণ H1 আর H2 হচ্ছে H এর এলিমেন্ট, আর K1 আর K2 হচ্ছে K এর এলিমেন্ট, তাহলে K এর সাথে K1 এটা হবে। এবার কে বলতে পারে এইখানে কিন্তু একটা ফাই আছেই অলরেডি, আমি কিন্তু ফাইটা এখানে লিখতেই হবে, তাই না? কে বলতে পারে ফাই অফ H1 H2 K1 K2 কত? ম্যাপিংটা ভালো করে দেখে নাও। আমরা ধরেছি কি? আমরা ধরেছি ফাই অফ এইচ কেটা হচ্ছে এইচ কে। তাহলে কে বলতে পারে ফাই অফ H1 H2 K1 K2 কত হবে বলো? H1 H2 K1 K2 H1 H2 K1 K2, এটাকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে H1 K1, আরেকটা হচ্ছে H2 K2। একটা হচ্ছে H1 K1,
আরেকটা হচ্ছে H2K2। কোশ্চিনটা হচ্ছে এই জায়গাটা জাস্ট উল্টে দিলাম। আচ্ছা আমি ধীরে ধীরে করাই। মানে H1 ছিলই, এই যে মাঝখানে যেটা H2K1 ছিল না, তার বদলে K1H2 লিখতে পারি? কমিউট করতে পারে এরা? এরা কি কমিউট করতে পারে? কে বলতে পারে কেন পারে? স্যার যেহেতু ওটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট বলে দিয়েছে সেহেতু এই যে K1 বলে দিচ্ছি 1 নম্বর কন্ডিশন। দ্য ফার্স্ট কন্ডিশন কি? যে কোনো এইচ আর কে এর এলিমেন্ট যদি নিই তাহলে তারা কি করছে, তারা কমিউট করে, কারণ ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট বলে। তাহলে এখানেও H2 হচ্ছে এইচ এর এলিমেন্ট, K1টা হচ্ছে কে এর এলিমেন্ট, তাহলে তারা কমিউট করছে। এবং তারা কমিউট করছে বলেই আমরা এখানে H1 আর আগে K1 লিখলাম, আর পরবর্তীকালে H2 আর K2 লিখলাম। এবার বলো H1 K1 মানে কত? এই যে x হবে x হবে phi of x, এটা যদি না লেখা থাকে তাহলে এখানে একটা কাজ করো না, এখানে ছোট্ট করে আমি লিখে দিই। phi of x, x এর মান হচ্ছে H1 K1, তাহলে phi of H1 K1 এটা হবে আর কিছুই না H1 K1 তার গুণফল। আর সিমিলারলি phi of y এটা হবে H2 K2। হ্যাঁ, তাহলে এখানেও হবে phi of y। তাহলে বলো phi of xy is equal to phi of x into phi of y। কি বলতে পারি? ফাইটা কি? হোমোমরফিজম। ইজ এ হোমোমরফিজম। কমপ্লিট একটা পার্ট। এবার আইসোমরফিজম দেখানোর জন্য কি করতে হবে বলো? কার-ফাই। কি করতে হবে? আইডেন্টিটি দেখো। আইডেন্টিটি দেখাতে হবে। আচ্ছা পরের পেজে চলে যাই, না এই পেজেই করব। আচ্ছা এটাকে মিটিয়ে দিই, এই পেজেই থাকি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ধরে নি যে কোনো একটা এলিমেন্ট কার-ফাইতে আছে। ধরো একটা এইচ কমা কে, হ্যাঁ, কার-ফাইতে আছে। কেন কার-ফাইটা কার সাবসেট হয়? কার-ফাইটা সবসময় ডোমেনের সাবসেট হয়। ডোমেনটা হচ্ছে এইচ ক্রস কে, তাহলে এইচ ক্রস কে এর সাবসেট হচ্ছে কার-ফাই। সেজন্য কার-ফাই এর এলিমেন্ট গুলো না এইচ কমা কে এই আকারে ধরলাম। কে বলতে পারে এইচ কমা কে যদি কার-ফাইতে থাকে তাহলে ফাই অফ এইচ কমা কে কত হতে হবে? স্যার আইডেন্টিটি কার EH, আইডেন্টিটি? কার আইডেন্টিটি? কার? স্যার জি এর GS জি এর আইডেন্টিটি, কারণ ইমেজটা ইমেজ তো, তাহলে জি এর আইডেন্টিটি, জি এর আইডেন্টিটিটাকে আমরা ইজি ধরছি। বলার আর দরকার নেই যে ইজিটা কি, ইজিটা হচ্ছে জি এর আইডেন্টিটি। এবার ফাই অফ এইচ কে মানে কত গো? এইচ ইন্টু কে, সেটা হচ্ছে ইজি। তাহলে এইচ কে এটা হচ্ছে ইজি দাঁড়ালো। এইচ কে যদি আইডেন্টিটি হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু কে ইনভার্স বলতে পারি না? এই যে জাস্ট কেটাকে এইদিকে নিয়ে চলে যাও, বলতে পারি এইচ ইকুয়াল টু কত ইনভার্স? কে ইনভার্স। এবার আমার কথাটা মন দিয়ে শোনো, এইচটা কার এলিমেন্ট গো? ক্যাপিটাল এইচ এর। ক্যাপিটাল এইচ এর। আর সেটা যদি কে ইনভার্স হয় তাহলে কে ইনভার্সটা কার এলিমেন্ট হবে? স্যার ক্যাপিটাল এইচ এরই হবে। ক্যাপিটাল এইচ এরই হবে। আবার কে এমনি নরমালি কার এলিমেন্ট? কে ক্যাপিটাল কে। ক্যাপিটাল কে এর, তাহলে স্মল কে এটা ক্যাপিটাল কে এর এলিমেন্ট। তার ফলে ক্যাপিটাল কে যদি একটা সাব গ্রুপ, তাহলে তার ইনভার্স আবার কার এলিমেন্ট? ক্যাপিটাল কে এরই। তার মানে আমি বলতে চাইছি কে ইনভার্স একবার ক্যাপিটাল কে এর এলিমেন্ট, কে ইনভার্স একবার এইচ এর এলিমেন্ট। বা কে ইনভার্স মানে হচ্ছে ধরো এইচ, তাহলে এইচ একবার ক্যাপিটাল কে এর এলিমেন্ট আর এইচ একবার ধরো কে এর এলিমেন্ট। তার ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট ক্যাপিটাল কে এর এলিমেন্ট, তার মানে এইচ এটা কার এলিমেন্ট? এইচ আর কে এর ইন্টারসেকশনের এলিমেন্ট। আর তাদের ইন্টারসেকশনটা কত? আইডেন্টিটি না? এইচ আর কে এর ইন্টারসেকশনটা কত? আইডেন্টিটি। আইডেন্টিটি মানে এটা শুধুমাত্র ই ধরছি। হ্যাঁ, কেন বলতো এটা ই ধরছি? বিষয় আছে, আমি একটু বলে দিই। জি একটা গ্রুপ তো, এইচ আর কে কি গো? তার সাব গ্রুপ। তাহলে গ্রুপ আর সাব গ্রুপের আইডেন্টিটি গুলো কি হয়? সব
সেম হয় না? সেই জন্য এখানে একটা কাজ করি, এখানে ইজি না ধরে ই ধরি। হ্যাঁ, ফালতু একটাই আইডেন্টিটি ধরি, সবার একটাই আইডেন্টিটি, এবং তার ফলে এইচ এর আইডেন্টিটিও যা, কে এর আইডেন্টিটিও তা, মানে ই, একবারে ই ধরলাম। তাহলে স্মল এইচটা হচ্ছে ই। একই রকম ভাবে সিমিলারলি স্মল কে এটাও কিন্তু আইডেন্টিটি হবে। তাহলে কে বলতে পারি এইচ কমা কে, যেটা কার ফাই থেকে ধরেছিলাম, সেটা আসলে কত দাঁড়ালো? আইডেন্টিটি। ই কমা ই, ই কমা ই মানে আইডেন্টিটি। তাহলে কার ফাইতে কে আছে? এইচ কমা কে এর শুধুমাত্র আইডেন্টিটি গুলোই আছে। অতএব কার ফাইতে যদি শুধু আইডেন্টিটি মানে, তাহলে কার ফাই যদি ট্রিভিয়াল সাবগ্রুপ হয়, তাহলে ফাইটা কি? ইজ 1-1 ম্যাপিং। তাহলে ফাই হচ্ছে ইনজেক্টিভ বা 1-1, এটা হয়ে গেল। সাবজেক্টিভ কি করে দেখাবো? খুব সোজা, একটা এলিমেন্ট ধরে নিই, যে কোনো এক্স অলরেডি ইউজ করেছি, একটা এলিমেন্ট বা এক্সই বলি, ধরো এটা এক্স। কোথা থেকে নিব সাবজেক্টিভ দেখানোর জন্য? বলো কোথা থেকে নেব? কোথা থেকে নেব সাবজেক্টিভ দেখাতে গেলে? জি থেকে। জি থেকে। তারপর দেখাবো তার একটা প্রি ইমেজ আছে, তাহলে জি থেকে একটা এলিমেন্ট নিচ্ছি এক্স। এক্স হচ্ছে একটা এলিমেন্ট ইন জি। আচ্ছা, একটু আগে আমরা বলে দিয়েছি জি এর এলিমেন্টকে ইউনিকলি কিভাবে এক্সপ্রেস করা যায়। করা যায়, এক্স ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড, বলো। বলে দিয়েছি তো অ্যাজ কিভাবে করা যায় ইউনিকলি এক্সপ্রেস। এই যে কোনো এক্স যদি নিয়ে নি জি থেকে, তাহলে তাকে ইউনিকলি কিভাবে লেখা যায়? কারণ জি মানে তো এইচ কে, তাহলে এইচ কে হওয়ার ফলে তাকে কিভাবে লেখা যাবে? এইচ কে এর প্রোডাক্ট আকারে, তাই না? ওয়্যার স্মল এইচ ক্যাপিটাল এইচ এ আর স্মল কে ক্যাপিটাল কে তে। এবার তোমরা বলো যে এক্স এর প্রি ইমেজ কত হবে? নাও এক্স হ্যাজ এ প্রি ইমেজ, কে বলতে পারে কত? বলতে পারছো না? খুব সোজা, এইচ কমা কে। কোথা থেকে? এইচ ক্রস কে থেকে, তাই না? কারণ অ্যাজ যেহেতু ফাই অফ এইচ কমা কে ইজ ইকুয়াল টু এইচ কে হয়, আর এইচ কে মানে আমরা এক্স লিখতে পেরেছি। অতএব ফাইটা হচ্ছে সাবজেক্টিভ, কারণ যে কোনো এলিমেন্টের একটা প্রি ইমেজ আছেই আছে। অতএব ফাই হচ্ছে একটা আইসোমরফিজম। ইনজেক্টিভ, সাবজেক্টিভ আর হোমোমরফিজম হওয়ার ফলে ফাইটা হচ্ছে একটা আইসোমরফিজম। কাদের মধ্যে? বিটুইন এইচ ক্রস কে আর জি। যাই হোক, তার ফলে এইচ ক্রস কে আর জি এরা হচ্ছে আইসোমরফিক, বা উল্টো ভাবে লেখা যায় জি ইজ আইসোমরফিক টু এইচ ক্রস কে। বোঝাতে পেরেছি? স্যার বলো। স্যার বলছিলাম যে কে ইন্টারসেকশন এইচ এর মানটা ই থেকে স্যার কিভাবে বলতে পারি যে কে এর মানটা ই হচ্ছে? এখান থেকে কে রাখো, হ্যাঁ, এইচ কে আইডেন্টিটি তো, কে রাখো, কে কে এর মান কত? কে এর মান এইচ ইনভার্স। আচ্ছা, কে কার এলিমেন্ট? স্মল কে, কে এর ক্যাপিটাল কে এর। আবার এইচ ইনভার্স হচ্ছে এইচ এর, কারণ স্মল এইচ যদি এইচ এ থাকে তাহলে তার ইনভার্সটা এইচ এ থাকে। তাহলে কে এখান থেকে কার এলিমেন্ট? এইচ এর। এইচ এর। তাহলে কে কে তেও আছে, এইচ এও আছে। এইচ আর কে ইন্টারসেকশন আইডেন্টিটি। তাহলে কে এটা আইডেন্টিটি, একই জিনিস। সিমিলারলি মানে উল্টোটাই। বোঝাতে পারিনি? আর কোনো কোশ্চিন এখান থেকে? নেই। এবার 2 নম্বর পার্টটা। 2 নম্বর পার্টটা কি দিয়েছে? তাহলে এই পার্টটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে? ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট আর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, যদি জি হচ্ছে একটা গ্রুপ হয় এবং তার যদি দুটো সাব গ্রুপ হয় এইচ আর কে, তাহলে তার ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট আর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট তারা আইসোমরফিক, তাদের মধ্যে আইসোমরফিজম পাওয়া যায়। বুঝতে পারা গেছে? খুব ইম্পর্টেন্ট, মানে শেষ অবধি ইন্টারনাল আর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট তারা হচ্ছে একে অপরের সঙ্গে আইসোমরফিক, তাদের মধ্যে একটা কানেকশন বা একটা রিলেশন আমরা তৈরি করলাম। বোঝাতে পেরেছি? কারো কোনো কোশ্চিন থাকলে বলো। সেকেন্ড পার্টটা কি বলেছে? জি বাই এইচ হচ্ছে আইসোমরফিক টু কে, আর জি বাই কে হচ্ছে আইসোমরফিক টু এইচ। যে কোনো একটা দেখাবো, আরেকটা সিমিলারলি হয়ে যায়। তাহলে 2 জি বাই এইচ, ঠিক আছে, এরা আইসোমরফিক টু কে। আচ্ছা, ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কার মনে আছে গো? প্রেম চৌধুরী, হ্যাঁ স্যার। ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। স্যার G2K থেকে স্যার হোমোমরফিজম দেখাবো, আর H এর মানটা কারফাই হবে। ভালো করে বলো, সবাই বুঝুক। মানে স্যার প্রথমত স্যার G2K একটা অন্টো হোমোমরফিজম দেখাতে হবে, হ্যাঁ, আর এরকম হবে, কারফাইয়ের ভ্যালুটা H হতে হবে, আর কিছু না। এরকম একটা, ঠিক বলছো, জি থেকে এইচ, হ্যাঁ, এরকম একটা ফাই ধরে নেবো না? অলরেডি ফাই ধরেছি, তাহলে কি করবো বলো? একটা সাই জি থেকে কোথায় ধরবো? কে তে, তাই তো? এইচেও হবে, কে তো হবে, আমি যে একটা যে কোনো করবো। বি এন অন টু হোমোমরফিজম, এটা হচ্ছে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম। এবং যদি কার সাই, যেহেতু সাই ধরেছি, সেটা যদি এইচ হয়, তাহলে ফার্স্ট আইসোমরফিজম থিওরেম কি বলেছে জানো? কি বলেছে? জি বাই কার সাই, কার সাথে আইসোমরফিক? কে এর সাথে। হয়তো অনেকে ভুলে গেছো, এখানে জি ড্যাশ দিয়েছিল থিওরেমটা, দেখে নিবে বই থেকে। যদি জি থেকে জি ড্যাশটা একটা অন টু হোমোমরফিজম হয় এবং সেই হোমোমরফিজমের কার্নেল যদি এইচ হয়, তাহলে জি বাই এইচ জি ড্যাশের সঙ্গে আইসোমরফিক ছিল। তো এখানে আমি জি ড্যাশের জায়গায় জাস্ট কে রাখছি। এই জিনিসটাই করব। তাহলে কি করব বলো? আমরা এরকম একটা লেট আস ডিফাইন, বলো কি করব? কোথায়, কাদের মধ্যে অন টু হোমোমরফিজম দেখাবো? জি থেকে কে। এক কাজ করি, একটা এলিমেন্ট নিয়ে নি, হ্যাঁ, স্মল জি, ক্যাপিটাল জি থেকে। একটু আগে আমরা জেনেছি যে ক্যাপিটাল জি থেকে যে কোনো এলিমেন্ট যদি আমরা নিই, তাকে কিভাবে এক্সপ্রেস করা যায় ইউনিকলি, বলো? ক্যাপিটাল জি থেকে যে কোনো এলিমেন্ট যদি নিই, তাহলে জি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? জি ক্যান বি ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ, বলো, এইচ কমা কে। তাহলে জি ইজ ইকুয়াল টু এইচ কে, ওয়্যার স্মল এইচ কার এলিমেন্ট? ক্যাপিটাল এইচ এর। আর স্মল কে কার এলিমেন্ট? স্মল হচ্ছে না, ক্যাপিটালই হয়ে যাচ্ছে। স্মল কে মানে কি বলতো? এরকম ভাবে একটা ছোট্ট করে লিখতে হয় এরকম, হ্যাঁ। যাই হোক, ঠিক আছে, ওটা বুঝে নিও যে আমি কোনটা স্মল কোনটা ক্যাপিটাল দিচ্ছি। এবার একটা ম্যাপিং ডিফাইন করছি। লেট আস ডিফাইন এ ম্যাপিং। সাই, হ্যাঁ, ফাই অলরেডি ইউজ করেছি বলে, জি থেকে কে তে বাই সাই জি এর এলিমেন্ট স্মল জি, কে বলতে পারে তার ইমেজ কত নেব আমি? আশা করি অনেকে বুঝতে পারছো। বুঝতে পারছো না কত নেব? কার এলিমেন্ট নেব বলো? কার এলিমেন্ট নেব? ইমেজটা কার কোথায় থাকবে? কে তে, ক্যাপিটাল কে থেকে নিতে হবে। ক্যাপিটাল কে থেকে। তাহলে কত হবে? স্মল কে। জি মানে কত? জি মানে এইচ কে, জি ইজ ইকুয়াল টু এইচ কে। ব্যাপারটা বোঝো, জি মানে এইচ কমা কে, তার ইমেজ শুধু কে।
অসুবিধা নেই, এরকম একটা ম্যাপিং দিলাম। আচ্ছা, স্মল জিটা ক্যাপিটাল জি থেকে, হ্যাঁ এই যে, যাই হোক এটা আমি জাস্ট ব্র্যাকেটে বলে রাখছি এই জিনিসটা। তো এবার কোশ্চিনটা হচ্ছে এরকম ভাবে যদি সাই নিই, তাহলে তোমাদের কাজ হচ্ছে এটা একটা অন টু হোমোমরফিজম দেখানো। আশা করি পারবে। পারবে কি পারবে না? পারবে এটাকে অন টু হোমোমরফিজম দেখানো? কি করে অন টু হোমোমরফিজম দেখাবো বলো? সোজা সোজা জিনিসগুলো খুব পড়ে যাবে এটা, না পারবে না? হোমোমরফিজম দেখাতে হবে, সাবজেক্টিভ দেখাতে হবে, পারবে? কে বলতে পারে হোমোমরফিজম কি করে দেখাবো? অঙ্ক না, হোমোমরফিজম কি করে দেখাবো? ধরো জি ড্যাশড একটা এলিমেন্ট, ঠিক আছে, একটা জি ড্যাশড, একটা জি, সেটাকে ধরছি এইচ কে, অলরেডি ধরে ফেলেছি, আর একটা জি ড্যাশড, এইচ ড্যাশড কে ড্যাশড, কোথা থেকে ধরছি? বি টু এলিমেন্টস ইন জিতে, দেন সাই জি, তাই তো? সাই জি কত হবে গো? শুধু কে আর সাই জি ড্যাশড, কে বলতে পারে সাই জি ড্যাশড কত হবে? শুধু কে ড্যাশ। কে ড্যাশড। নাও সাই অফ জি ইন্টু জি ড্যাশড কত হবে? সাই অফ জি মানে কত? এইচ কে, আর জি ড্যাশ মানে এইচ ড্যাশ কে ড্যাশ। কে বলতে পারে সাই অফ, কেন কে এইচ ড্যাশের জায়গায় আমি এইচ ড্যাশ কে লিখতে পারি? বলো কেন লিখতে পারি? এগুলো তো খুব মানে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া যাবে। মাইক অন করে অ্যান্সার দাও, মাইক অফ করে দাও। কে বলতে পারি কেন লেখা যাবে এটা? কেন এটাকে কমিউট করছে? উল্টে কেন দিলাম? কে আর এইচ ড্যাশের জায়গায় এইচ ড্যাশ কে কেন দিলাম? কি করে এটা কমিউট করলো? অলরেডি বলে দিয়েছি, যেহেতু এটা একটা ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট, তাহলে এইচ আর কে এর এলিমেন্ট গুলো কমিউট করে। এগুলো কি বুঝতে পারছো না তোমরা? আমি জানি না, বুঝতে পারা যাচ্ছে তো সবাই? দেখো আমাকে কিন্তু বলো, কিন্তু না বুঝতে পারলে। তাহলে এইবার তোমরা বলো এই টাইপের এলিমেন্টের ইমেজ কি হবে? এইচ এইচ ড্যাশ কে কে ড্যাশ, তার ইমেজ কি হবে? মানে আমি বলতে চাইছি এটা এইচ এর এলিমেন্ট, এটা কে এর এলিমেন্ট, স্যার কে কে ড্যাশ। কে কে ড্যাশ। না হলে তোমরা যদি কেউ না বুঝতে পারো, তাহলে এটাকে ভেঙে লেখো সাপোজ কোনো এইচ ওয়ান, আর এটাকে ভেঙে লেখো কে ওয়ান। তাহলে এইচ ওয়ান কে ওয়ান এর ইমেজ কে ওয়ান, কে ওয়ান মানে কে কে ড্যাশ। বুঝতে পারা যাচ্ছে? তাহলে কে কে ড্যাশ, কে মানে কত? সাই জি, কে ড্যাশ সাই জি ড্যাশ, তাহলে এটা হয়ে গেল সাই জি ইন্টু সাই জি ড্যাশ। তাহলে কি পেলাম? সাই অফ জি ইন্টু জি ড্যাশ ইজ ইকুয়াল টু সাই জি সাই জি ড্যাশ। অতএব সাইটা কি? মরফিজম। তাহলে এগুলো তো সোজা জিনিস, এই সমস্ত জিনিস দেখানোটা কোনো বড় ব্যাপার না। কি করে দেখাবো সাবজেক্টিভ? যেহেতু এখানে ইউনিকলি বলে দিয়েছি কোথাও এক্সপ্রেস করা যায়, তাহলে বলো কি করে দেখাবো সাবজেক্টিভ? ইচ স্মল কে যদি ক্যাপিটাল কে থেকে নি, ঠিক আছে, হ্যাজ এ প্রি ইমেজ, তার একটা প্রি ইমেজ পাবোই। কত সেটা? এক্স ধরছি, সেটা হবে এইচ কমা কে, কোথায় থাকবে? জিতে। প্রি ইমেজ পাওয়া মানে সাজ দ্যাট সাই এক্স, দ্যাট ইজ সাই অফ এইচ কে, ঠিক আছে, এটা কে হবে। হয়ে গেল। অতএব সাইটা হচ্ছে সাবজেক্টিভ। সাই হচ্ছে হোমোমরফিজম, আর সাবজেক্টিভ হওয়ার ফলে সাই হচ্ছে একটা অনটু হোমোমরফিজম। এবার বলো ফার্স্ট আইসোমরফিজম থিওরেম অনুসারে সাই যদি একটা অনটু হোমোমরফিজম হয় জি থেকে কে এর মধ্যে, তাহলে সাই বাই কার ফাই কার সাথে আইসোমরফিক? কে এর সাথে। এবার তোমাদের খালি একটাই কাজ, সাই বাই কার সাই, সরি এখানে, তাহলে কার সাইটা কি দেখানো? কে বলতে পারে আমাদের প্রমাণের জন্য কার সাইটা কি দেখাতে হবে? এইচ। এইচ। তাহলে আমরা কার সাইটাকে এইচ দেখাবো। তাহলে কার্নেল অফ সাই, শুরু করি কার্নেল অফ সাই দেখানো। আচ্ছা, কার্নেল অফ সাই,
কারা কার্নেল অফ সাইতে থাকে? কার্নেল অফ সাইটা দেখো, সাইটা কিন্তু জি এর এলিমেন্ট, মানে জি থেকে স্টার্ট হচ্ছে, তার মানে কার সাইটা জি এর সাবসেট। তাহলে কারা থাকবে কার সাইতে? স্মল জি এর এলিমেন্ট গুলো কার সাইতে থাকবে, যাতে করে তার ইমেজ কে বলতে পারে কত হয়? কে হবে স্যার? আইডেন্টিটি। আইডেন্টিটি হবে। কার সাইতে কারা থাকে? সেই সমস্ত এলিমেন্ট যাদের ইমেজ আইডেন্টিটি। যেহেতু গ্রুপ সাব গ্রুপ সবার আইডেন্টিটিটাকে আমি ই ধরে নিচ্ছি, তাহলে আমি ই বলছি, ঠিক আছে? সাই জি হচ্ছে ই। আচ্ছা, সাই জি, জি মানে একটা কাজ করব, ধরে নিব যে জিটা হচ্ছে এরকম সাম এইচ কে, তাহলে সাই জি কত হবে গো? সাই অফ এইচ কে, সেটা হচ্ছে আইডেন্টিটি। আচ্ছা, তাহলে জি যেটাকে আমরা ধরে নিয়েছি এইচ কে, সেটা সেই সমস্ত এলিমেন্ট যাতে করে সাই জি মানে সাই অফ এইচ কে টা ই হয়। এবার সাই অফ এইচ কে মানে কত গো? কে নাকি? তাহলে কে টা যদি ই হয়, তাহলে কে বলতে পারে জিটা কত হবে? ব্যাপারটা বুঝতে পেরেছি? জি মানে হচ্ছে এইচ কে, তার মধ্যে কে টা আইডেন্টিটি হয়ে গেল, তাহলে জি কি হয়ে এইচ হয়ে যাবে। তার মানে জি গুলো আসলে এইচ হয়ে যাবে। এইচ হয়ে যাওয়া মানে কার এলিমেন্ট? এইচ এর এলিমেন্ট। তার মানে আলটিমেটলি কার সাইটা এইচ সাবগ্রুপ হয়ে যাবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? অতএব বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম জি বাই কার সাই, এই যে কোশ্চেন গ্রুপটা সেটা কার সাথে আইসোমরফিক? সেটা আইসোমরফিক টু কে, হ্যাঁ, অন টু হোমোমরফিজম। আর কার সাই মানে কত জানলাম? এখনই আমরা জেনে গেলাম কার সাই মানে হচ্ছে এইচ, তাহলে জি বাই এইচ ইজ আইসোমরফিক টু কে। কমপ্লিট। সিমিলারলি উল্টোটাও তোমরা দেখাতে পারবে। কি সেটা বলো? জি বাই সরি, জি বাই কে নাকি? কার সাথে আইসোমরফিক? এইচ এর সাথে। বুঝতে পারলে না? কে বোঝাতে পারে? কে বুঝতে পারলে না? বোঝাতে কি পেরেছি আমি? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, আচ্ছা, তাহলে এই থিওরেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরেম, খুবই ইম্পর্টেন্ট, যে ইন্টারনাল আর এক্সটার্নাল তারা কি করে, একে অপরের সঙ্গে আইসোমরফিক। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ধরো দুটো তিনটে কিছু এক্সাম্পল দিই, তারপরে আসছি মেন জায়গায় আমাদের। ধরো কাউকে বললাম দেখাও যে শো দ্যাট দ্য ডিরেক্ট প্রোডাক্ট, হ্যাঁ এক্সটার্নাল, ঠিক আছে, না বললেও বুঝে যাওয়া উচিত কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল, সেটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। জেড ক্রস জেড ইজ নট এ সাইক্লিক গ্রুপ, এই গ্রুপটা বলছে সাইক্লিক গ্রুপ না। আচ্ছা, জেড ক্রস জেড এই উদাহরণটা দিয়েছিলাম, জেড ক্রস জেড দেইনি? ভুলে গেছো? জেড ক্রস জেড, জেড প্লাস একটা গ্রুপ, আবার জেড প্লাস একটা গ্রুপ, তাহলে জেড ক্রস জেড প্লাসের রেসপেক্টে একটা এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট হয়। কে বলতে পারে জেড ক্রস জেড এর এলিমেন্ট গুলোকে কিভাবে আমরা ডিফাইন করেছিলাম? বলো। মানে ধরো a1 b1 একটা এলিমেন্ট জেড ক্রস জেড এর, আর a2 b2 একটা এলিমেন্ট জেড ক্রস জেড এর।
কিভাবে বলেছিলাম A1 B1 আর A2 B2 এর কম্পোজিশন, এখানে কম্পোজিশনটা কি হবে বলো? প্লাস প্লাস কি হবে? A1 plus A2 A1 comma plus B1. A2 B1 plus B2, A1 A2 Z এর এলিমেন্ট, এটাও Z এর, কোনো অসুবিধা নেই, তাহলে এটা হচ্ছে Z ক্রস Z এর এলিমেন্ট। তো এইবার কাউকে সাইক্লিক দেখাতে গেলে আমরা মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে গেছে যে তার একটা জেনারেটর থাকতেই হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, জেড প্লাস এটা কিন্তু সাইক্লিক, এটাও সাইক্লিক। কেউ বলতে পারবে জেড প্লাস এর কটা জেনারেটর? স্যার দুটো। দুটো। এরা হচ্ছে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তার দুটো জেনারেটর কি কি? একটা 1 1 minus 1 আর একটা -1। যে কোনো এলিমেন্টকে 1 এর কি, যে 1 দ্বারা জেনারেট করা যায়, সেই জন্য 1 এবং -1 দ্বারাও জেনারেট করা যায় বলে জেড প্লাস এরা হচ্ছে সাইক্লিক গ্রুপ। তাহলে দুটোই সাইক্লিক গ্রুপ, অথচ তাদের ডিরেক্ট প্রোডাক্টটা সাইক্লিক না, এটাই একটা উদাহরণ আমি বলতে চাইছি। তাহলে এক কাজ করি, যদি সম্ভব হয় ধরে নি জেড ক্রস জেডটা সাইক্লিক, যদি সম্ভব হয় ধরে নি জেড ক্রস জেডটা যেটা সাইক্লিক গ্রুপ, তাহলে জেড ক্রস জেড যদি একটা সাইক্লিক গ্রুপ হয় তাহলে তার একটা জেনারেটর থাকবে। তো লেট m, n be a generator of z cross z। অসুবিধা আছে কারোর? কেন জেড ক্রস জেড এর এলিমেন্টকে আমরা এইভাবে ধরলাম আশা করি বুঝতে পেরেছো। তাহলে এম জেডে, এনটাও জেডে, তাহলে এটা জেনারেটর। এবার কে বলতে পারে জেনারেটর কি করে? বলো জেনারেটর কি করে? যেমন 1 যেহেতু জেনারেটর জেড এর, তাহলে 5 কে কিভাবে লেখা যাবে? 5 × 1। বা 10 কে কিভাবে লেখা যাবে? 10 × 1। বা 0 কে কিভাবে লেখা যাবে? 0 × 1। বা 2 কে কিভাবে লেখা যাবে? 2 × 1। বা -2 কে কিভাবে লেখা যাবে? -2 × 1। তারপরে সাম ইন্টিজার × 1, এটা প্লাসের রেসপেক্টে বলে, আর যদি ডটের রেসপেক্টে হতো তাহলে a টু দি পাওয়ার n আকারে হতো। তাহলে এবার আমার কোশ্চেনটা হচ্ছে জেড ক্রস জেড থেকে আমি যে কোনো এলিমেন্ট যদি নিই তাহলে তাদেরকে কিভাবে লেখা যাবে বলো? ওটা ইন্টু এম কমা এন প্লাস তারপরে সংখ্যাটা ইন্টু এম কমা এন। হ্যাঁ, হলো না ঠিক। ধরো যে কোনো একটা এলিমেন্ট লেট a, b, হ্যাঁ, জেড ক্রস জেড এ আছে সাপোজ, তাহলে a, b কে কিভাবে লেখা যাবে? a, এই সাম ইন্টিজার ইনটু m, n, সাম ইন্টিজার ইনটু m, n, এভাবে লেখা যাবে না? এই তো 5 মানে সাম ইন্টিজার ইনটু জেনারেটর, এভাবে তো লেখা যায়। আর যদি ডটের রেসপেক্ট হতো তাহলে m মানে জেনারেটরের পাওয়ার হতো, আর এখানে জেনারেটরে কি হয়, জেনারেটরের আগে ইন্টিজারটা গুণ হয়ে যায়। তাহলে এবার তোমরা বলো দুটো এলিমেন্ট আমি জেড ক্রস জেড থেকে নিচ্ছি, একটা হচ্ছে 1 0 আর এটা হচ্ছে 0 1। তাহলে এরাও যেহেতু জেড ক্রস জেড এর এলিমেন্ট, তো 1 0 আর 0 1, তাহলে এদেরকে কিভাবে লেখা যাবে গো? এদেরকেও তাহলে জেনারেটরের কি, জেনারেটর কি করবে? এদেরকেও জেনারেট করবে। তাহলে দেন দেয়ার এক্সিস্ট এরকম দুটো ইন্টিজার পাবো দুটো নাম্বারের জন্য, একটা ধরছি আর, সরি, আর একটা ধরছি এস, ঠিক আছে? এরকম দুটো ইন্টিজার দিলাম, একটা আর একটা এস, সাজ দ্যাট চট করে আমাকে বলো 1, 0 জেড ক্রস জেড এর এলিমেন্ট, তাকে সাম ইন্টিজার আর ইনটু mn আকারে লেখা যাবে কি যাবে না? এবং একই রকম ভাবে 0, 1 এটাও জেড ক্রস জেড এর এলিমেন্ট, এটাকে সাম ইন্টিজার s ইনটু m, n লেখা যাবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, যাবে। নাও হ্যাঁ স্যার যাবে। এদেরকে সমান করো, তাহলে এখানে বলো আর তার সাথে mn যদি গুণ থাকে তাহলে কি হবে? এটা rm, তাহলে rm টা কত হবে? 1, আর rn টা কত হবে? 0। তাহলে এখান থেকে বলতে পারি rm হবে 1 আর rn হবে 0, আর পরেরটা থেকে বলতে পারি যেখান থেকে sm হবে 0 আর sn হবে 1। বোঝাতে পারলাম? rm 1 rn 0 আর sn 1
SM0 SN1। তাহলে এবার তুমি বলো, তোমরা বলো, RM টা 1 আর SM টা 0, এই দুটো থেকে একসাথে কি বলতে পারি? R equal to 1 আর S equal to 0. The equations RM equal to 1 or SM equal to 0 together implies that ভালো করে বোঝো, RM1 SM0, M0 হতে পারে M? না স্যার, পারে। কেন M0 হতে পারে না? যদি M0 হতো, RM টা 1 আছে এখানে। আমার কথাটা শুনে নাও মন দিয়ে সবাই। SM যদি 0 হয় তাহলে এখান থেকে দুটো জিনিস, একটা হচ্ছে M0 আর একটা S0। কিন্তু যদি M0 হয়ে যায় তাহলে RM1 হতে পারে না। তাহলে এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে কি বলতে পারি? S টা 0 হবে। আর S যদি 0 হয়ে যায় তাহলে SN কোনদিন 1 হতে পারে? S যদি 0 হয়ে যায়, S ধরো 0, তাহলে SM কোনদিন 1 হতে পারে? না হ্যাঁ, S0 না হয়ে হবে না। গেলে এ কন্ট্রাডিকশন। কেন? কারণ SN টা আবার 1, সম্ভব না। তাহলে এরকম, আচ্ছা একটা জিনিস বলে দিই, তাহলে এরকম ইন্টিজার পাবো আর এস পাওয়া যাচ্ছে? এস পাওয়া যাচ্ছে না তো, এস তো পাওয়া যাচ্ছে না, কারণ S0 হতে পারে এখান থেকে, পসিবিলিটি হচ্ছে S0, কিন্তু আবার S0 হলে সমস্যা। তাহলে এরকম কোনো ইন্টিজারই আমরা পাবো না, এবং তার ফলে বলতে পারি যে MN টা জেনারেটর হবে না। আর MN যদি জেনারেটর না হয় তাহলে Z ক্রস Z এর সাইক্লিক হবে না। না থাকার ফলে Z ক্রস Z ইজ নট এ সাইক্লিক গ্রুপ। বোঝাতে পারলাম? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা উদাহরণ এটা, নটটা বড় হাতে লিখলাম যে Z ক্রস Z একটা সাইক্লিক গ্রুপ নয়। ক্লিয়ার? কে বুঝতে পারলো না? একই রকম এক্সাম্পল আরেকটা করাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমরা নিজেরা ধরে বলো যে কেন এটা হয়। শো দ্যাট the direct product Z6 cross Z4, ঠিক আছে, is not a cyclic group। কাদের ডিরেক্ট প্রোডাক্ট? এটা এক্সটার্নাল। কাদের? Z6 প্লাস একটা গ্রুপ আর Z4 প্লাস একটা গ্রুপ, তাদের ডিরেক্ট প্রোডাক্টটা বলছে Z6 প্লাস, এটা একটা সাইক্লিক গ্রুপ, এ সাইক্লিক গ্রুপ। Z4 প্লাস, এটাও একটা সাইক্লিক গ্রুপ, এর জেনারেটর 1 বার আর 5 বার, আর এর জেনারেটর হচ্ছে 1 বার আর 3 বার। যাই হোক, তাহলে এরা সাইক্লিক গ্রুপ, অথচ এদের ডিরেক্ট প্রোডাক্টটা সাইক্লিক না। কে বলতে পারে কেন না? বলো। কেন না? কারণ এর জেনারেটর থাকবে না। কে বলতে পারে Z4 এর অর্ডার কত, Z6 এর অর্ডার কত? 6 6। কি হলো, বাকিরা সবাই চুপচাপ থাকছো, কেউ কিছু বলছো না। আজমিস, Z4 এর অর্ডার কত? 4 স্যার। 4। তাহলে Z6 এর অর্ডার 6, Z4 এর অর্ডার 4। তাহলে সেখান থেকে আজমিস আমাদের বলবে Z6 ক্রস Z4 এটা একটা গ্রুপ, তো ডিরেক্ট প্রোডাক্ট এক্সটার্নাল, তার অর্ডার কত? 24 স্যার। 24। তো এই গ্রুপটাকে সাইক্লিক হতে গেলে, ইন অর্ডার টু শো দ্যাট এই গ্রুপটা যদি সাইক্লিক হয়,
Z6 ক্রস Z4 এই গ্রুপটাকে সাইক্লিক হতে গেলে ইন অর্ডার টু শো দ্যাট এটা একটা সাইক্লিক গ্রুপ, কে বলতে পারে তার জেনারেটরের অর্ডার কত হতে হবে? 24. হ্যাঁ, Twenty. the group must contain, তাই না, an element of order 24, নাহলে তো হবে না, কারণ জেনারেটরের অর্ডার আর গ্রুপের অর্ডার সেম হতে হবে, তাহলে এরকম 24 অর্ডারের একটা এলিমেন্ট চাই। দেখো তো এই যে গ্রুপ আছে এই গ্রুপে কোন এলিমেন্টের অর্ডার কি 24 হতে পারে? ধরো একটা এলিমেন্ট নিলাম a, b, Z6 ক্রস Z4 থেকে, কে বলতে পারে a, b, Z6, Z4 থাকার ফলে a কোথায় থাকবে? Z6 এই যে প্রথমটা Z6 এ, আর b কোথায় থাকবে? Z4 এ। কে বলতে পারে a যদি Z6 এ থাকে তাহলে a এর অর্ডার ম্যাক্সিমাম কত হতে পারে? Z6 এর এলিমেন্টের অর্ডার, 6. হ্যাঁ, a এর অর্ডার ম্যাক্সিমাম কি 6, তাহলে 6a 0 হবে, কারণ a এর অর্ডার হয় 2 বা 3 বা 1 বা 6, তার মানে যাই হোক 6 এটা 0 হবে কিনা, আইডেন্টিটি হবে কিনা, কারণ Z6 এর আর Z4 এর আইডেন্টিটি হচ্ছে 0 বার, হ্যাঁ 0 বার নিইনি, তাহলে 6a এটা কি 0 বার হবে কি হবে না? কে বলতে পারে এটা কেন হবে? বলো কেন হতে পারে? a Z6 এ আছে, a যেহেতু হ্যাঁ স্যার হবে। তাহলে কি হবে? তাহলে a এর অর্ডার কি কি হতে পারে আগে বলো? a এর অর্ডার কি কি হতে পারে? a Z6 এ থাকার ফলে Z6 হচ্ছে 6 অর্ডারের, তাহলে তার এলিমেন্টের অর্ডার কি কি হবে? a এর অর্ডার কি কি হতে পারে আগে বলো? 1 1, 2, 3 বা 3 বা 6। বা ধরো a এর অর্ডার 1 হলো, সাপোজ a এর অর্ডার যদি 1 হয় তাহলে 1 ইন্টু a ইজ ইকুয়াল টু 0। এবার যদি এর সাথে আমি 6 গুণ করি অসুবিধা আছে? নেই তো। আচ্ছা a এর অর্ডার যদি 2 হয় তাহলে 2 ইন্টু a ইজ ইকুয়াল টু 0, তার সাথে যদি 3 গুণ করি তাহলে 6a 0। এর অর্ডার যদি 3 হয় তাহলে 3a 0, তার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 6a 0, আর এর অর্ডার যদি 6 হয়ে যায় তাহলে অলরেডি 6a 0 হবে। তার মানে আলটিমেটলি এর অর্ডার যাই হোক 6a ইকুয়াল টু 0 হবে কিনা, এখানে 0টা 0 বার বলে আমি এখানে সব 0 বার নিচ্ছি, ঠিক আছে? কারণ Z6 বা Z4 Zn এই টাইপের গ্রুপগুলোর আইডেন্টিটি 0 বার হয়। সিমিলারলি কে বলতে পারে b যেহেতু Z4 এর এলিমেন্ট কত b ইজ ইকুয়াল টু 0 হবার হবে? স্যার 4b = তাহলে 4b কেন? কারণ 4 এর গুণিতক হতে হবে, b এর অর্ডার 1 হতে পারে 2 হতে পারে বা 4 হতে পারে, সেটা 4b ইজ ইকুয়াল টু 0 বার। তাহলে এইবার 6a ইজ ইকুয়াল টু 0 বার আর 4b ইজ ইকুয়াল টু 0 বার, সেখান থেকে 12 অফ a, b কত হবে? 12a আর 12b। 12a কত হবে? 6a যদি 0 বার হয় তাহলে 12a, বলো 6a কে যদি আবার 2 দিয়ে গুণ করি 12a কত হবে? 0 বার। আর 12b কত হবে? 4b যদি 0 বার হয় 0 বার, তাহলে অলরেডি আমি 12ab 0 বার পাচ্ছি, তাহলে ab এর অর্ডার কত বলো? 12 কে কি ছাড়িয়ে যাবে? যাবে না, তাহলে 12 ডিভাইজার হবে, তার থেকে কমও হতে পারে, কিন্তু 12 কে ছাড়িয়ে যাবে না, কারণ 12 তো অলরেডি পেয়েই যাচ্ছি, যার জন্য এটা 0 0 হচ্ছে, আইডেন্টিটি হচ্ছে। 12 কে ছাড়িয়ে যাবে না মানে 24 হবে না, তার মানে এরকম কোনো এলিমেন্টই পাবো না যার অর্ডার 24। হেন্স Z6 cross Z4 has no element of orders 24 and therefore তার ফলে Z6 cross Z4 is not a cyclic group। বোঝাতে পারলাম? বুঝতে পারা যাচ্ছে? অরিগ্নো বুঝতে পারছো? দেবিকা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অনুপা
হ্যাঁ স্যার। গুড। প্রিয়শ্রী ক্লাস করছে না? প্রিয়শ্রী, নাইসিন, এরা কেউ ক্লাস করছে না? নেক্সট থিওরেম, স্টার 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 স্টার। আরো যদি দেওয়ার ইচ্ছা হয় দিয়ে দিতে পারো, তাহলে বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। এবার তো সব অঙ্কগুলো করাবো, এই থিওরেমটা শেষ হয়ে গেলে সব অঙ্ক, আর কোনো থিওরেম নেই ডিরেক্ট প্রোডাক্টে। এইচ আর কে দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপস, ঠিক আছে? এইচ আর কে এরা হচ্ছে দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপস অফ অর্ডার এম অ্যান্ড এন, ঠিক আছে? এইচ এবং কে দুটো ফাইনাইট সাইক্লিক গ্রুপ যাদের অর্ডার হচ্ছে এম আর এন যথাক্রমে রেসপেক্টিভলি। প্রমাণ করো, প্রুভ দ্যাট দ্য ডিরেক্ট প্রোডাক্ট এক্সটার্নাল, হ্যাঁ আমি এখন এক্সটার্নাল ইন্টারনাল আর স্পেসিফিক করে বলছি না, কারণ তোমরা এখন বুঝতে পেরে গেছো কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল হবে। এইচ ক্রস কে ইজ এ সাইক্লিক গ্রুপ, এইচ ক্রস কে তার ডিরেক্ট প্রোডাক্টটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। কখন? ইফ অ্যান্ড অনলি ইফ এম আর এন এর জিসিডি 1। কি বললাম? বললাম এইচ যদি আর কে যদি দুটোই সাইক্লিক গ্রুপ হয়, এইচ এর অর্ডার হচ্ছে এম, কে এর অর্ডার হচ্ছে হেম, তাহলে এইচ আর কে এর ডিরেক্ট প্রোডাক্টটা একটা সাইক্লিক গ্রুপ হবে। কখন হবে? যখন এইচ এর অর্ডার আর কে এর অর্ডার, তাই তো, যেটা এম আর এন তারা যদি একে অপরের সঙ্গে প্রাইম হয়। তাহলে এই থিওরেমটা থেকে আগের যে অঙ্কটা আছে সেটাতে যদি চলে যাই, ধরো এটা এইচ আর এটা কে, তাহলে কে বলতে পারে এইচ ক্রস কে কেন সাইক্লিক হলো না থিওরেমটা কাজে লাগিয়ে? বলো কেন সাইক্লিক হলো না? এইচ এর অর্ডার কত? এখানে যদি আমি জেড 6 টাকে এইচ ধরি আর জেড 4 টাকে যদি আমি কে ধরি, তাহলে এইচ এর অর্ডার কত? 6। অর্ডার অফ এইচ কত? 6। দ্যাট ইজ এম হচ্ছে 6 আর অর্ডার অফ কে কত? 4। 4 আর 6 জিসিডি যদি 1 জিসিডি 1 হয়ে গেলে হয়ে যেত। 1 হয়ে গেলে হয়ে যেত, কিন্তু এতে জিসিডি কত? এতে জিসিডি হচ্ছে 2, তাই তো? 4 আর 6 জিসিডি, সেই কারণে এরা সাইক্লিক না। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগাবো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো আপাতত এই সূত্রটা কি প্রমাণ করে দিই ছোট করে? হ্যাঁ, সোজা, খুবই সোজা প্রুফ। আচ্ছা, ইফ অ্যান্ড অনলি ইফ আছে, কোন পার্টটাকে করবো বলো? যেটা বলবে সেটা। সাপোজ বা লেট এইচ ক্রস কে, হ্যাঁ ধরে নিচ্ছি এটা একটা সাইক্লিক গ্রুপ, ঠিক আছে? আর তার পাশাপাশি ধরে নি এম আর এন এর জিসিডি হচ্ছে ডি। কে বলতে পারে আমাদের কি দেখাতে হবে? বলো কি দেখাতে হবে? যা, কেউ বলতে পারছো না? স্যার এম ডিটাকে 1 দেখাতে হবে, ডিটাকে 1 দেখাতে হবে। আর 1 দেখাতে হবে যদি সম্ভব হয়, ঠিক আছে? ধরে নিচ্ছি ডিটা গ্রেটার দেন 1, তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করা? একটা কন্ট্রাডিকশন দেখানো। আচ্ছা, এইচ ক্রস কে কিন্তু সাইক্লিক গ্রুপ, হ্যাঁ তাহলে একটা যদি এলিমেন্ট নি এ বি এইচ ক্রস কে থেকে, ঠিক আছে? যেহেতু এইচ এর অর্ডার হচ্ছে এম, ভালো করে বোঝো, এইচ এর অর্ডার হচ্ছে এম আর কে এর অর্ডার হচ্ছে এন, তাহলে কে বলতে পারে এইচ এর অর্ডার এম, হ্যাঁ তাহলে এটা কার এলিমেন্ট গো? ক্যাপিটাল এইচ এর। ক্যাপিটাল এইচ এর, তাহলে
সাবগ্রুপের অর্ডার এম, ভালো করে বোঝো, সাবগ্রুপের অর্ডার এম, তাহলে এলিমেন্টের অর্ডার কি করে? সাবগ্রুপের অর্ডারকে ডিভাইড করে। ডিভাইড করে। করে, তাহলে এর অর্ডার কি করবে? এম কে ডিভাইড করবে, এবং একই রকম ভাবে বি এর অর্ডার এন কে ডিভাইড করবে। তো এর অর্ডার যদি এম কে ডিভাইড করে না, তাহলে এরকম ভাবে লেখা যায় যে এ টু দি পাওয়ার এম হচ্ছে আইডেন্টিটি, এবং বি টু দি পাওয়ার এন সেটাও আইডেন্টিটি। অনেকটা এরকম, এই যে 6a 0 বার, 4b 0 বার, কারণ এর অর্ডার Z6 এ আছে মানে ম্যাক্সিমাম 6 হতে পারে, বা 6 কে ডিভাইড করলে 6 এ 0 বার, একই লজিকে। তো এখানেও যেহেতু এ এর অর্ডার এম কে ডিভাইড করছে, তাহলে এ টু দি পাওয়ার এম আইডেন্টিটি, আর বি টু দি পাওয়ার এন হচ্ছে আইডেন্টিটি। ঠিক আছে? কে বলতে পারে এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এন যদি আইডেন্টিটি হয়, তাহলে দেখো এ কমা বি হোল টু দি পাওয়ার এম এন বাই ডি, হ্যাঁ এইটা এ টু দি পাওয়ার এম এন বাই ডি কমা বি টু দি পাওয়ার এম এন বাই ডি। বলছি পরে যে কেন আনলাম এরকম এম এন বাই ডি কেন করছি। এ টু দি পাওয়ার এম এন বাই ডি কে লেখা যায় এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন বাই ডি, বিষয়টা কি একই? আর বি টু দি পাওয়ার এম এন বাই ডি কে লেখা যায় বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন বাই ডি। লেখা যায়, হ্যাঁ কি না? তোমরা এটা বলো। যাবে স্যার, লেখা যাবে। এবার কে বলতে পারে প্রথমটাকে আমি আইডেন্টিটি বলতে পারি, কারণ এই যে এ টু দি পাওয়ার এম আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটির পাওয়ার যাই নাও আইডেন্টিটি, আর বি টু দি পাওয়ার এন কত, সেটাও আইডেন্টিটি। তাহলে এ কমা বি তার পাওয়ার যদি আমি এম এন বাই ডি নিই, তাহলে সেটা হয়ে গেল আইডেন্টিটি। তাহলে কে বলতে পারে এ বির অর্ডার কত হতে পারে ম্যাক্সিমাম? 1 হবে স্যার। আবার 1 হবে। এ বির অর্ডার, এ বি, এই যে এ বির অর্ডার কত হতে পারে? স্যার mn বাই ডি, 8/d। mn বাই ডি। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। অতএব এ বির অর্ডার ম্যাক্সিমাম এম এন বাই ডি হতে পারে, বা এ বির অর্ডার লেস দেন এম এন বাই ডি হতে পারে। মানে আমি বলতে চাইছি এইভাবে লিখতে, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু, কারণ তারও মানে এম এন বাই ডিটা যে গ্রেটেস্ট মানে লিস্ট পজিটিভ সেটা তো বলা নেই। তো এম এন বাই ডি যদি হয়ে যায়, তাহলে হয় এটা হবে, নাহলে তার থেকেও যদি ছোট পাওয়া যায় সেটা হবে। ক্লিয়ার? এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই কার মাইক মাইক বন্ধ করতে হবে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, হঠাৎ করে আমি এই যে এম বাই ডি বা এন বাই ডি নিয়ে নিলাম, এরা কি ইন্টিজার? এই যে হঠাৎ করে যে এন বাই ডি, ওহো এটা ভুল করেছি গো, এটা এম হবে, হ্যাঁ এম বাই ডি, তাহলে এম, এই যে এম বাই ডি এন বাই ডি এরা কি ইন্টিজার? কেন এরা ইন্টিজার? যেহেতু গ্রুপের অর্ডার স্যার, অর্ডার না না না, গ্রুপের অর্ডার তো পরে হলো, আগে এখান থেকে বলো কেন ইন্টিজার। ডি কি স্যার ওদের জিসিডি 1 মানে আবার 1 হবে, 1 এর d টা ডিভাইড করে তাই, d টা এবার n কে ডিভাইড করে তাই। ডি হচ্ছে এম এন এর জিসিডি, তাহলে ডি এম কে ভাগ করে, ডি এন কে ভাগ করে, ডি এম কে ভাগ করা মানে ইন্টিজার। এম বাই ডি ইন্টিজার, ডি এন কে ভাগ করা মানে এন বাই ডি ইন্টিজার। তাহলে ডি এম কেও ভাগ করে, এন কেও ভাগ করে, তাহলে এম এন কে ভাগ করবে ডি, হ্যাঁ স্যার। তাহলে এরা সবাই ইন্টিজার্স। 1 নম্বর। আর 2 নম্বর, এম এন বাই ডি বড় না ডি এম এন বড়? কে বড়, এম এন বাই ডি স্যার বড়? mn বড় হবে স্যার। কেন এম এন বড় হবে? ডি এর মান কত ধরে নিয়েছি? ডি এর মান 1 এর থেকে বড়, গ্রেটার দ্যান 1। 1 এর থেকে বড় হয়, তাহলে গ্রেটার দ্যান 1 হয়, তাহলে গ্রেটার দ্যান 1 হওয়া মানে কি, ডিটা এখানে 1 এর থেকে বড় হয়ে যাওয়া মানে এম এন বাই ডিটা ছোট হয়ে গেল, তাহলে এম এনটা বড়। তার মানে আমি বলতে চাইছি যে এ বি তার যে অর্ডার, সেই অর্ডারটা হলো এম এন বাই ডি এর সঙ্গে ছোট বা সমান। এম এন বাই ডি হচ্ছে এম এন এর থেকে ছোট, তার মানে সোজা কথা যে এ বি তার অর্ডার হচ্ছে এম এন এর থেকে ছোট। এবার কে বলতে পারে, ইতি সামন এর আগের বার বলেছিল যে যদি এইচ এর অর্ডার এম হয় আর কে এর অর্ডার এন হয়, তাহলে এইচ ক্রস কে এর অর্ডার কত? mn হবে স্যার।
এইচ ক্রস কে এর অর্ডার, এইচ আর কে এর প্রোডাক্ট, সেটার অর্ডার হবে mn, কিন্তু কোনো এলিমেন্ট নেই, বাট যে কোনো এলিমেন্টের জন্য যদি এবি আমি এইচ ক্রস কে থেকে নিয়ে নিই, তার অর্ডার কত হচ্ছে? লেস দ্যান mn। তাহলে কি করে এইচ ক্রস কেটা সাইক্লিক হবে? হতে পারে সাইক্লিক হতে গেলে গ্রুপের যে অর্ডার সেই অর্ডারের একটা সব সময় এলিমেন্ট দরকার, তাহলেই তো সেটা জেনারেটর। তাহলে এবি, এরকম যে কোনো এবি যদি আমি এইচ ক্রস কে থেকে ধরে নিই, তার অর্ডার বলছে mn এর থেকে ছোট হয়ে গেল, অথচ এইচ ক্রস কে তার অর্ডারটা হচ্ছে mn। তাহলে a, b ক্যান নট বি এ জেনারেটর of H cross K, that is H cross K is not a cyclic group, which is a contradiction, কারণ আমরা অলরেডি প্রথমেই ধরে নিয়েছি যে H cross K টা একটা সাইক্লিক গ্রুপ হবে। তাহলে কারণটা কি, কেন কন্ট্রাডিকশনটা পাচ্ছি? কারণ ডি এর মান ডি, হ্যাঁ এটাকে কত ধরেছি? গ্রেটার দেন 1 ধরেছি। তাহলে গ্রেটার দ্যান 1 যদি না হয় তাহলে কত হয়? ইকুয়াল টু 1 হয়। স্যার। কেন? 0 হতে পারে না, নেগেটিভ হতে পারে না, সেগুলো হলে কি হবে? কেন একের বেশি না হওয়া মানে একই হবে, কে বলতে পারে? ক্লাসিক্যাল অ্যালজেব্রার দিকে জিরো নেগেটিভ হতে পারে তো, ডিভাইজার সবসময় পজিটিভ হয়। না না, ডিভাইজার নেগেটিভ হতে পারে না। গ্রেটেস্ট কমন ডিভাইজার সবসময় পজিটিভ হয় স্যার। গ্রেটেস্ট কমন ডিভাইজার জিসিডি সবসময় পজিটিভ হয়, তো পজিটিভ হলে তো হাফও হতে পারতো, একই কেন নিলাম? হাফও তো পজিটিভ। দিয়ে ভাগ করলে ইন্টিজার চলে আসতে পারতো, কারণ এম আর এন হচ্ছে ইন্টিজার, এম হচ্ছে কারোর অর্ডার কোন একটা গ্রুপের এন, তাহলে দুটো ইন্টিজারের যদি আমি জিসিডি নিই গসাগু, তাহলে সেটা ইন্টিজার ছাড়া হতে পারে না, এবং পজিটিভ। তাহলে পজিটিভ ইন্টিজার একের থেকে বেশি যদি কেউ না হয়, তাহলে মাত্র একটাই বেঁচে আছে সংখ্যা, সেটা হচ্ছে 1, তাহলে D1। অতএব এম আর এন এর জিসিডি 1। বোঝাতে পেরেছি? উল্টোটা কনভার্সলি, তাহলে কি হলো? এইচ ক্রস কে যদি সাইক্লিক গ্রুপ হয়, তাহলে এম আর এন এর জিসিডি 1। উল্টোটাও খুব সোজা, মানে এই জাস্ট উল্টো ভাবে করতে হবে, কনভার্সলি। ঠিক আছে, উল্টো কি আছে? উল্টো ধরে নিচ্ছি, লেট আস অ্যাজিউম দ্যাট এম আর এন এর জিসিডি হচ্ছে 1, তাহলে আমাদের কাজ হচ্ছে একটা এলিমেন্ট, ঠিক আছে, এরকম একটা এলিমেন্ট দিলাম এ, যেটা এইচ থেকে, আর একটা বি যেটা কে থেকে। কে বলতে পারে? আচ্ছা এইভাবে করি, এইভাবে না করে, যেহেতু এইচ আর কে হচ্ছে সাইক্লিক গ্রুপ, তাই না? এইচ এন্ড কে আর সাইক্লিক গ্রুপস, দুটোই সাইক্লিক গ্রুপ কিন্তু, হ্যাঁ, অফ অর্ডার mn রেসপেক্টিভলি। তাহলে আমরা কি এরকম বলতে পারি যে এরকম দেয়ার এক্সিস্ট, এরকম একটা এলিমেন্ট থাকবে এ এইচ থেকে, আর বি এরকম একটা এলিমেন্ট পাবো কে থেকে, যাতে করে এর অর্ডার সাবগ্রুপের অর্ডারের সঙ্গে সমান হবে, দ্যাট ইজ এম, আর বি এর অর্ডার কে সাবগ্রুপের অর্ডারের সঙ্গে সমান হবে। কেন এটা সম্ভব? কারণ যেহেতু এইচটা আর কেটা সাইক্লিক গ্রুপ, তাহলে সাইক্লিক গ্রুপ মানে তাদের একটা করে জেনারেটর থাকবে। ধরে নিলাম এটা তার একটা জেনারেটর, যার অর্ডার সাবগ্রুপের যে অর্ডার তার সঙ্গে মিলে গেল এইচ এর অর্ডারের সঙ্গে, আর বি হচ্ছে কে এর একটা জেনারেটর, তার অর্ডার কে এর জেনারেটরের অর্ডার এবং কে এর অর্ডারের সেম, তাহলে বি এর অর্ডারটা এন। এবার আমাদের কাজ হচ্ছে
এই যে এলিমেন্টটা এবি, তার অর্ডার কত দেখানো, mn, এবির অর্ডার যদি mn দেখিয়ে দিতে পারি তাহলে বলবো যে h ক্রস k এর অর্ডার mn এবং তাতে একটা এলিমেন্ট আছে mn অর্ডারের, তাহলে h ক্রস k এর জেনারেটর ab, অতএব h ক্রস k এর একটা সাইক্লিক গ্রুপ, ওটাই দেখাতে বলেছে যে h ক্রস k একটা সাইক্লিক গ্রুপ, উল্টোটা, তাই না? তাহলে ab এর অর্ডার mn কে বলতে পারে, ad এর অর্ডার mn কি করে বলবো বলো? ab এর অর্ডার mn, তাহলে ab কে mn এর পাওয়ার, মানে ab এর পাওয়ার mn নিলাম, ab এর পাওয়ার যদি mn নিই তাহলে a টু দি পাওয়ার mn, b টু দি পাওয়ার mn, ঠিক আছে? হবে? এবার তোমরা বলো a টু দি পাওয়ার mn কে কিভাবে লিখবো আমরা, যাতে করে আমি আইডেন্টিটি পেতে চাইছি। এটা a to the power m into তার হোল n, a টু দি পাওয়ার m তার পাওয়ার হোল টু দি পাওয়ার n, আর b টু দি পাওয়ার mn কে উল্টো, b টু দি পাওয়ার n তার পাওয়ার m, তাহলে a টু দি পাওয়ার m কত, এই যে আইডেন্টিটি, তার পাওয়ার যাই হোক আইডেন্টিটি, আর b টু দি পাওয়ার n এই যে b এর অর্ডার n মানে সেটাও আইডেন্টিটি, তাহলে ab তার পাওয়ার mn যদি হয় সেটা আইডেন্টিটি, তাহলে সেখান থেকে কি বলতে পারি, কে বলতে পারে, কি বলা যায় ab এর অর্ডার কত? m এর বা m এর ডিভাইসার, mn এর ডিভাইজার, mn বলতে পারি না, mn তখনই বলতে পারি যদি mn টা লিস্ট পজিটিভ ইন্টিজার হয়, তাহলে ab এর অর্ডারটা হচ্ছে mn, এটা বলতে পারি, mn এর ডিভাইজার বলতে পারি। তাহলে এইবার একটা কাজ করি, হ্যাঁ, লেট d হচ্ছে ধরে নি b এ পজিটিভ ইন্টিজার, such that b হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার such that ab এর পাওয়ার যদি d নি সেটাও আইডেন্টিটি, হ্যাঁ এরকম ধরে নিলাম, সাপোজ ডিটা হচ্ছে যে কোনো একটা পজিটিভ ইন্টিজার, আচ্ছা ab তার পাওয়ার d মানে a টু দি পাওয়ার d b টু দি পাওয়ার d, সেটা হচ্ছে আইডেন্টিটি। আচ্ছা এটা মানে আর কিছুই না, এটা মানে হচ্ছে অর a টু দি পাওয়ার d টাও আইডেন্টিটি এবং b টু দি পাওয়ার d টাও আইডেন্টিটি। কে বলতে পারি a টু দি পাওয়ার d যদি আইডেন্টিটি হয় তাহলে a এর অর্ডার কি হবে গো, বলো? d এর ডিভাইসার, d এর ডিভাইজার। সিমিলারলি b টু দি পাওয়ার d যদি আইডেন্টিটি হয় তাহলে b এর অর্ডার হচ্ছে d এর ডিভাইজার। আচ্ছা a এর অর্ডার কত ধরেছিলাম আমরা, m, তাহলে m কাকে ডিভাইড করছে, d কে, আবার b এর অর্ডার n, n কাকে ডিভাইড করছে, d কে, তাহলে কে বলতে পারে m d কে, n d কে, তাহলে mn কাকে ডিভাইড করবে, যা বলতে পারছো না, ডিকেই করবে d কে করবে, 6 12 কে ডিভাইড করে, 4 12 কে ডিভাইড করে, তাহলে 24 12 কে ডিভাইড করে, তাই বলতে চাইছো কি m d কে আর n d কে মানে mn d কে, এটা বলতে চাইছো? প্লাস জিসিডি যখন 1 হবে তখন ডিভাইড করা যাবে। নরমালি করে না, কখন করবে, যেহেতু, কারেক্ট, ভেরি গুড, এম আর এন এর জিসিডি 1 বলেই এটা করছে, এই যে এটাকে কাজে লাগাতে হবে তো কোথাও, এখন অব্দি তো কোথাও কাজে লাগালাম না, এইবার প্রথম কাজে লাগালাম। তাহলে mn যদি d কে ডিভাইড করে তাহলে বোঝো ab এর পাওয়ার d নেওয়া সত্ত্বেও সেটা আইডেন্টিটি হলো, কিন্তু সেখানে d বড় না mn বড়, d বড়, কারণ mn তাকে ডিভাইড করছে, তাহলে লিস্টটাকে, অতএব mn টা হচ্ছে d এর থেকে ছোট বা সমান, and therefore ab এর অর্ডার mn, আর ab এর অর্ডার mn হয়ে যাওয়া ফলে দ্যাট ইজ ab টা হচ্ছে h, k এর একটা জেনারেটর, তাই না? কারণ h ক্রস k, h কমা না, h ক্রস k তার অর্ডার হচ্ছে mn এবং সেখান থেকে একটা এলিমেন্ট পেয়ে গেছি ab তার অর্ডার mn, তাহলে সেটা একটা জেনারেটর। Thus h cross k is a cyclic group. বোঝাতে পারলাম? ক্লিয়ার? কমপ্লিট। তাহলে এই যে সূত্রটা, সেই সূত্রটা তোমাদের সবাইকে মনে রাখতে হবে। এই সূত্রটা দিয়ে প্রচুর অঙ্ক আছে,
আজকে একটা অঙ্ক করাবো, টাইম লাগবে কিন্তু বুদ্ধির অঙ্ক, মানে প্রচন্ড বুদ্ধির, এবং নেক্সট দিন আরো কিছু অঙ্ক আমি এই থিওরেমটা দিয়ে কাজে লাগিয়ে করব। আচ্ছা, হঠাৎ করে কাউকে যদি বলি যে a, b তার পাওয়ার mn নিচ্ছি, সেখান থেকে হঠাৎ করে a টু দি পাওয়ার mn আর b টু দি পাওয়ার mn কেন হচ্ছে গো? বা a b তার পাওয়ার হঠাৎ করে d নেওয়ার ফলে কেন আমি ঝটঝট করে a টু দি পাওয়ার d আর b টু দি পাওয়ার d বসাচ্ছি? স্যার এটা হচ্ছে যে কমিউটেটিভ, তাই হচ্ছে যে পাওয়ারটা ভিতরে চলে যাচ্ছে। না 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 না, একবারই না। ধরো a, b তার পাওয়ার যদি 2 নিই, তার মানে কি গো? ab ডট ab। তো কে বলতে পারে ডিরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে একটা সূত্র করেছি না, যে এটাকে যদি স্টার নিতাম, এটা ডট হচ্ছে কিন্তু স্টার নিলে কি হতো? বলো। a স্কোয়ার স্টার b স্কোয়ার। এ আর এ তার কম্পোজিশন, আর বি আর বি তার কম্পোজিশন, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। তার মানে এটা ডট, আমরা সব ডট নিচ্ছি বলে এটাকে ডট দিয়ে দিই। তাহলে এ ডট বি আর এ ডট বি, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার। আরো যদি তুমি আরেকটা নাও, কিউব নাও, তাহলে সব প্রথম কোঅর্ডিনেট গুলো গুণ হয়। এটা তো ডিরেক্ট প্রোডাক্টের ইয়ে না, বাইনারি কম্পোজিশন অনুসারে। এটা হচ্ছে বাইনারি কম্পোজিশন অন ডিরেক্ট প্রোডাক্ট, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। হ্যাঁ, এটার সাথে কমিউটেটিভের কোনো সম্পর্ক নেই, এটার আগেও একদিন বলেছিলাম আমি। যাই হোক, তাহলে এই সূত্রটা কি মুখস্থ হলো? প্রেমের এই সূত্রটা অনেকদিন ধরে মুখস্থ ছিল, বাকি সবাই কি জেনে গেলে? যদি জেনে যাও তাহলে কে বলতে পারে Z7 একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 7, এটাকে H ধরছি, আর Z3 একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 3, এটাকে কে ধরছি? কে বলতে পারে এদের এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট? বলো কি হয়, সাইক্লিক হয় কি হয় না? হবে না স্যার, হুম, হবে না স্যার। কেন হবে না? 7 আর 3 জিসিডি স্যার হবে তো। হবে স্যার, হবে। তোমরাই বলছো হবে না, তোমরাই বলছো হবে, আমি কি তো কিছু বলিনি। আমি তোমাদের অ্যান্সারটা জাস্ট একবার করে রিপিট করছি, তাহলে স্যার হবে। আমরা, হ্যাঁ স্যার হবে। এটা হবে। এটা একটা সাইক্লিক গ্রুপ। কেন? কারণ 3 আর 7 তাদের জিসিডি 1। আচ্ছা, কাউকে যদি বলি Z15 সাইক্লিক গ্রুপ, বলো। খুবই সোজা, ZN সাইক্লিক হয় না? না স্যার, পিটা প্রাইম হলে সাইক্লিক হয়। পাগল হয়ে যাবো আমি। ZN প্লাস এটা সব সময় সাইক্লিক গ্রুপ, এটার জন্য কোনো প্রাইম ফাইম হতে হয় না। Z6 সাইক্লিক গ্রুপ না? হ্যাঁ স্যার। তো তাহলে কি বলছো, একবার বলছো পি প্রাইম হতে হবে, ওটা ডটের রেসপেক্টে বলছিলাম, ওটা ভুল হয়ে গেছে। ডটের রেসপেক্টে না, প্লাসের। আমি সাইক্লিক জানতে চাইছি, জাস্ট সাইক্লিক। কত কঠিন জিনিস জিজ্ঞেস করছো। আচ্ছা, বলতে পারি Z15 ইজ আইসোমরফিক টু Z5 ক্রস Z3, বলতে পারি? এটাকে ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি? এই স্টেটমেন্টটাকে ঠিক না ভুল? কে বলতে পারে? দেখো, যা পড়ানোর পরেই দিয়েছি থিওরেম, এবার যা করাবো সব হচ্ছে তার অ্যাপ্লিকেশন। এবার কার কত বুদ্ধি আছে, কে কত নলেজ গেন করে আছো, এবার সব বোঝা যাবে। হবে স্যার সাইক্লিক, হবে সাইক্লিক। আজকের ফার্স্ট থিওরেম, আমি আজকে দুটোই থিওরেম করেছি এবং বলেছি দুটোই ইম্পর্টেন্ট। প্রথমটা কি ছিল বলো, প্রথমটা কি ছিল? জাস্ট প্রথমটা, পরেরটা বাদ দাও, 2 নম্বরটা বাদ দাও, জাস্ট প্রথমটা বলো কি ছিল। এই যে বক্স করা আছে, যদি জি এইচ আর কে এর ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হয়,
তাহলে জি মানে হচ্ছে এইচ কে কার সাথে আইসোমরফিক, এইচ ক্রস কে এর সাথে আইসোমরফিক। এটা ছিল, এটা ফার্স্ট। যদি ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হয় তাহলে এইচ কে এইচ ক্রস কে এর সাথে আইসোমরফিক। তো এবার আমার যেটা কোশ্চিন সেটা হচ্ছে Z15, আমি দুটো স্টেটমেন্ট দিচ্ছি, হ্যাঁ, একটা বলছি Z15 Z5 ক্রস Z3 তার সাথে আইসোমরফিক, আর 2 নম্বর Z24 ইজ আইসোমরফিক টু Z6 ক্রস Z4। এই দুটো স্টেটমেন্ট, যে এই দুটো স্টেটমেন্ট দিলাম, খুব ঠান্ডা মাথায় ভাবো এই দুটো স্টেটমেন্ট কি ঠিক বলছি না স্টেটমেন্টগুলো ঠিক না। স্যার 2 নম্বরটা হবে না স্যার। 2 নম্বরটা হবে না, প্রথমটা ঠিক আছে। প্রথমটা ঠিক আছে, কেন প্রথমটা ঠিক আছে? কারণ জিসিপি 1 হচ্ছে 5 আর 3, তো ওটা সাইক্লিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সাইক্লিক, কথাটা আমার মন দিয়ে শোনো এবার, এটা সাইক্লিক, তাই না? Z15 মানে Zn যে কোনো সবসময় সাইক্লিক হয়। তার অর্ডার কত গো? Z15 এর অর্ডার 15। 15। Z15 একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 15। আর Z5 ক্রস Z3 এটা কি সাইক্লিক? হ্যাঁ স্যার। কেন? কারণ 5 আর 3 এর GCD 1, তাহলে এটাও সাইক্লিক, এবং এর অর্ডারও কত? এর অর্ডারও কিন্তু 15। তাহলে 15 দুটো সাইক্লিক গ্রুপ যাদের অর্ডার সেম তারা কি হয়? সাইকেলিক হয়, আইসোমরফিক হয় স্যার। তাহলে তাদের মধ্যে একটা আইসোমরফিজম দেখানো সম্ভব হয়, তাহলে এরা আইসোমরফিক হবে। কিন্তু এই ক্ষেত্রে এইটা সাইক্লিক Z24, কিন্তু এটা সাইক্লিক না। একটু আগে করালাম না এটা কেন সাইক্লিক না? কারণ Z6 ক্রস Z4 জিসিডি 1 না তাই। যদি 1 না, তাহলে দুটো গ্রুপ, একটা সাইক্লিক একটা সাইক্লিক না, তারা আইসোমরফিক হতে পারে না, কারণ আইসোমরফিক হতে গেলে তাদের প্রপার্টি গুলো সব সেম হতে হয়। তাহলে এইটা ট্রু না, ইজ নট ট্রু। বোঝাতে এটা পেরে? অর্ডার কিভাবে বলা হবে স্যার 2 নম্বরটা? 2 নম্বরটার অর্ডার কি 6 একই তো, 24 তো এর অর্ডারও। না স্যার, ওর অর্ডার তো আপনি 12 করালেন, মানে 12 বা 12 এলসিএম থেকে। পার্ট না স্যার এটা। আমি গ্রুপের অর্ডার 12 করাইনি তো, আমি এই গ্রুপের অর্ডার তো ওটা এলিমেন্টের অর্ডার ছিল। ওটা এলিমেন্টের অর্ডার ছিল 12। এই যে এবির অর্ডার 12, মানে আমি বলতে চাইছি কি যে বলে দিয়েছি তো, হ্যাঁ স্যার, হ্যাঁ। Z4 has no element of order 24, কিন্তু Z6 ক্রস Z4 এর অর্ডার তো 24। টোটাল তো 24টা এলিমেন্টই পাবো, এখানে 6টা এলিমেন্ট আছে আর এখানে 4টা এলিমেন্ট আছে, যদি গুণ করলে 24টা পাবো না? এটা তো কার্টেসিয়ান প্রোডাক্ট, দুটোর প্রোডাক্টে কটা এলিমেন্ট থাকে বলো? 24টা। কিন্তু এলিমেন্টের অর্ডার 24 না, সেই জন্য সাইক্লিক না। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা না বোঝাতে পারিনি? হ্যাঁ স্যার। আর হ্যাঁ স্যার। তাহলে একটা অঙ্ক দিই, দেখি কে পারে। লাস্ট অঙ্ক আজকের, তারপর নেক্সট দিন আরো কিছু অঙ্ক আছে, বেশি দিন না, আর 1 ঘন্টা ক্লাস নিলেই হয়ে যাবে। কয়েকটা অঙ্ক আছে সেগুলো আমাকে করাতে হবে, না হলে হবে না। ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস। আমি একটা অঙ্ক করিয়ে দিলাম, এই টাইপের 2-3টা অঙ্ক কিন্তু বাড়ির কাজ দেবো, হ্যাঁ। অফ অর্ডার 5 বলছে যত 5 অর্ডারের এলিমেন্ট আছে সবাই বের করো ইন Z15 ক্রস Z5 এ। এই যে দুটো, ঠিক আছে, গ্রুপ নিয়েছি Z15 আর Z5, এবং তাদের যে আমি ডিরেক্ট প্রোডাক্ট নিয়েছি, এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে Z15 ক্রস Z5, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তার আগে বলে দিই, এই ক্ষেত্রে জানো ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট আর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টটা কি হচ্ছে? ইন্টারনাল আর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্টটা কি হচ্ছে এই ক্ষেত্রে? সেম হচ্ছে। সেম হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু এরা আইসোমরফিক। এই যে তার মানে Z15 Z5 আর Z3, Z15টা কিন্তু একটা গ্রুপ, হ্যাঁ, Z15টা একটা গ্রুপ, আমি এটা বলতে গিয়েও থেমে গেলাম তখন। তার দুটো সাব গ্রুপ হচ্ছে Z5 আর Z3। তো বলছে এটা যদি G ধরো আর এটাকে যদি H আর এটাকে যদি K ধরো, তাহলে G ইজ ইকুয়াল টু HK। এরা কিন্তু ইন্টারনাল হয়, হ্যাঁ, এই ক্ষেত্রে হয়, এবং সেটা কার সাথে আইসোমরফিক? H ক্রস K এর সাথে আইসোমরফিক।
কিন্তু এই ক্ষেত্রে Z24টা কিন্তু Z6 আর Z4 এর এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট হয়, ইন্টারনাল ডিরেক্ট প্রোডাক্ট হয় না, এই ক্ষেত্রে কিন্তু হয় না। Z24 সেটাকে যদি জি ধরো আর এগুলোকে যদি এইচ আর কে ধরো, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু হয় না সমান। বুঝতে পেরেছো? সেই জন্য এক্সটার্নাল আর ইন্টারনাল সবসময় আইসোমরফিক, কিন্তু ইন্টারনালটা এটা হয় না বলে এই ক্ষেত্রে এটা আইসোমরফিক নয়। ঠিক আছে, বুঝতে পারা গেছে? যাই হোক, পরে আমি নট ট্রু লিখেছি বলে ওখানে। আচ্ছা, কি বললাম তাহলে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই। ধরো কোনো একটা এলিমেন্ট আছে এ, তার অর্ডার এম, আর একটা এলিমেন্ট আছে বি, তার অর্ডার এন, তাহলে কেউ জানো এ কমা বি এর অর্ডার কত হবে? সূত্র আশা করি বুঝতে পারছো। এমএন স্যার। না, একদমই না। এর অর্ডার 6, এই যে এর অর্ডার 6, তাই না? এই যে এ, যে কোনো একটা এলিমেন্ট যদি নিই, তার অর্ডার ধরো 6, বি তার অর্ডার ধরো 4, তাহলে এ বির অর্ডার কত হলো? 24। কত হয়েছিল এ বির অর্ডার? ম্যাক্সিমাম কত হতে পারে? 12 হতে পারে। তাহলে এখানে একটা সূত্র আছে যে এর অর্ডার যদি এম হয় আর বি এর অর্ডার যদি এন হয়, তাহলে এ বির অর্ডার এমএন/2 কে বলতে পারে? এলসিএম হবে স্যার। এলসিএম, লসাগু অফ অর্ডার এ কমা অর্ডার বি, এই সূত্রটাতে মাথায় থাকে। লসাগু, এ বির লসাগু। তাহলে দেখো, এর অর্ডার যদি 6 হয় আর বি এর অর্ডার যদি 4 হয়, তাহলে এ বির অর্ডার কত? 4 আর 6 এর লসাগু কত? 12। এটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা কিন্তু মনে রেখো। হ্যাঁ, নোট দিয়ে আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু সবাই যাতে মাথায় থাকে, লিখে ফেলো এটা। ওই যে এই প্রমাণটার ক্ষেত্রেই তো এটা বেরিয়ে গেল, প্রমাণটার ক্ষেত্রেই তো এটা বেরিয়ে গেল। এই যে গুণফল এবির অর্ডার হচ্ছে mn বাই ডি, mn বাই ডি এবির অর্ডার। তাহলে এবির অর্ডার mn, mn মানে হচ্ছে দুটো সংখ্যার গুণফল বাই তাদের গসাগু, তাহলে কত হয়? লসাগু হয় না? গুণফল বাই গসাগু কত? এরকম সূত্র আছে না? জিসিডি ইন্টু এলসিএম ইজ ইকুয়াল টু প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট বাই জিসিডি ইজ ইকুয়াল টু এলসিএম। তো এটা হচ্ছে খুব কমন, এখানে এইটা থেকেও বলা যায়, যেভাবে প্রমাণ করলাম। তাহলে সোজা কথা, এর অর্ডার যদি এম আর বি এর অর্ডার যদি এন হয়, তাহলে এ বির অর্ডার এলসিএম অফ অর্ডার এ অর্ডার বি। আচ্ছা, কি বলেছি? ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 ইন Z15 ক্রস Z5। এই গ্রুপে, এটা কিন্তু একটা ডিরেক্ট প্রোডাক্ট, টোটাল কতগুলো এলিমেন্ট আছে এই গ্রুপে ডিরেক্ট প্রোডাক্টটাতে, কে বলতে পারে? বলো, এই গ্রুপে কটা এলিমেন্ট আছে টোটাল? 75টা স্যার। টোটাল 75টা এলিমেন্ট আছে এই গ্রুপে। 75টা এলিমেন্টের মধ্যে কটা 5 অর্ডারের এলিমেন্ট আছে? বুঝতে পেরেছো? সলিউশন ভালো করে বুঝে নিতে হবে, টোকা টোকার দরকার নেই, জাস্ট এই জিনিসটা বোঝো। এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। 5 অর্ডারের এলিমেন্ট কতগুলো আছে? টোটাল 75টা এলিমেন্ট, তার মধ্যে কতগুলো 5 অর্ডারের? স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। বাকিরা সবাই দেখতে পাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছে না কেউ? হ্যাঁ স্যার পাচ্ছি। নূর, একটা কাজ করো, হ্যাঁ স্যার, এতে আবার জয়েন করো, ঠিক আছে। এটা জয়েন করো, আমি ওয়েট করছি 1 মিনিট। স্যার 14 এলিমেন্টস হবে आंसर। আমরা জেনে গেছি অর্ডার এ আর অর্ডার বির এলসিএম হচ্ছে অর্ডার এ বি, এটাকে কাজে লাগাতে হবে। ধরো একটা এলিমেন্ট ধরলাম এ কমা বি, Z15 ক্রস Z5 থেকে, ঠিক আছে, such that এ বির অর্ডার 5। আমাদের উদ্দেশ্য কি? এমন এলিমেন্ট গুলো খোঁজা যার অর্ডার 5। কটা আছে? যদি পেয়ে যায় যে এতগুলো আছে, তাহলেই হয়ে গেল। কে বলতে পারে এ বির অর্ডার ফর্মুলা অনুসারে কত? এই যে এলসিএম অফ এর অর্ডার
আর বি এর অর্ডার, তাহলে কে বলতে পারে এ এর অর্ডার আর বি এর অর্ডার কত কত হলে তাদের এলসিএম গুলো 5 হয়? 1 আর 5। We have the following cases. কি কি পসিবিলিটি এ এর অর্ডার আর বি এর অর্ডার কি কি হলে? 1 নম্বর, এর অর্ডার যদি 5 হয় আর বি এর অর্ডার যদি 5 হয় তাহলে তাদের এলসিএম কত গো? কত বলো? 5 তো, তাহলে সেই ক্ষেত্রে সম্ভব এ এর অর্ডার আর বি এর অর্ডার যদি 5 হয় সম্ভব। আচ্ছা কেস 2, 2 নম্বর কেস, এটা কেস 1, হ্যাঁ এটা কেস 2। এ এর অর্ডার ধরো 5 আর বি এর অর্ডার ধরো 1, তাহলে কে বলতে পারে এ এর অর্ডার 5 বি এর অর্ডার 1, তাহলে তাদের এলসিএম কত? 5ই হবে। 5। আর কেস 3 লাস্ট কেস, আরেকটা কেস হবে, কে বলতে পারে কি হবে এটা? এ এর অর্ডার 1 আর বি এর অর্ডার 5, তাহলে তাদের এলসিএম 5ই হবে তো স্যার। 5ই হবে। এই তিনটে কেস বাদ দিয়ে আর অন্য কোন রকম ভাবে কি দুটো এলিমেন্টের এলসিএম 5 হতে পারে? 1 5 5 1 আর 5 না 5, স্যার, হবে হবে না। না স্যার, তাহলে মানে 5 তিনটা 5 এলিমেন্ট থাকবে, তিনটা 5 এলিমেন্ট থাকবে তখন নাকি? আর 1 5। আরে দাঁড়াও না, আগে এই যে তার আবার স্পিড কমাতে হবে একটু। স্পিড তখনই বাড়াবো যখন আমি ফুল জানবো, সবকিছু জেনে যাবো তখন। এর অর্ডার 5, ভালো করে বোঝো, এর অর্ডার 5 আর বি এর অর্ডার 5। চলে আসি, এ কার এলিমেন্ট গো? এ বি যদি Z15 ক্রস Z5 এ হয় তাহলে এ কার এলিমেন্ট? স্যার Z15 এর। Z15 আর বি হচ্ছে Z5 এর। এবার ভালো করে বোঝো, এ তাহলে Z15 এর একটা এলিমেন্ট। যেহেতু Z15 টা একটা সাইক্লিক গ্রুপ, তার সমস্ত সাবগ্রুপ সাইক্লিক হয়, এটা জানো? Z15 যেহেতু একটা সাইক্লিক গ্রুপ তার অর্ডার হচ্ছে 15, তাহলে তার যত সাবগ্রুপ থাকবে সবাই সাইক্লিক, এটা জানা আছে? সাইক্লিকের সাবগ্রুপ গুলো সব সাইক্লিক হয়। এবং আরেকটা জিনিস বলে দিই, Z15 এর অর্ডার যেহেতু 15, তার ডিভাইজার গুলো হচ্ছে 1 3 5 আর 15। সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে এরকম একটা সূত্র আছে, যেহেতু গ্রুপটা সাইক্লিক তাহলে তার প্রত্যেকটা ডিভাইজারের জন্য, যেমন 1 হচ্ছে 15-র একটা ডিভাইজার, তার অর্ডারের প্রত্যেকটা ডিভাইজারের জন্য 3 5 আর 15 প্রত্যেকটা ডিভাইজারের জন্য একটা করেই এবং কেবলমাত্র একটাই সাবগ্রুপ থাকবে। ব্যাপারটা বোঝো কি বললাম, আরেকবার বলছি। Z15 যেহেতু একটা সাইক্লিক গ্রুপ, ঠিক আছে, তাহলে এর প্রত্যেকটা কার Z15 এর যত অর্ডার সেটা হচ্ছে 15, সেই 15-র যতগুলো ডিভাইজার থাকবে 1 3 5 15 প্রত্যেকটা ডিভাইজারের জন্যই সেই অর্ডারের কেবলমাত্র একটাই সাবগ্রুপ থাকেই থাকে। তার মানে Z15 যেহেতু একটা সাইক্লিক গ্রুপ, তাহলে বলতে পারি ইট কন্টেন্স অনলি ওয়ান সাবগ্রুপ, কেবলমাত্র একটাই সাবগ্রুপ থাকবে of order 5। বোঝাতে পেরেছি? কে বলতে পারে একটাই সাবগ্রুপ থাকবে 5 অর্ডারের? ব্যাপারটা বোঝো, 5 অর্ডারের একটাই সাবগ্রুপ, তাহলে ধরলাম সাবগ্রুপটা H, যার অর্ডার হচ্ছে 5। কে বলতে পারে একটা 5 অর্ডারের সাবগ্রুপে 5টা এলিমেন্ট থাকবে, তার মধ্যে একটা আইডেন্টিটি যার অর্ডার কত? 1। আর বাকি 4টে এলিমেন্টের অর্ডার কত হবে? 1 2 3। 5 সবার অর্ডার, বাকি সবগুলো 5 হবে স্যার। বাকি সবগুলোর অর্ডার এর অর্ডারটা হচ্ছে 1 আর বাকি সবগুলোর অর্ডার 5 হবে। কেন? কারণ সাবগ্রুপের অর্ডার 5, তাহলে এলিমেন্টের অর্ডার 5-এর ডিভাইজার, 5-এর ডিভাইজার তো 1 আর 5 ছাড়া কেউ হতে পারে না। তাহলে কটা 5 অর্ডারের এলিমেন্ট আছে কে বলতে পারে এখানে? 4টা। 4টে 5 অর্ডারের এলিমেন্ট আছে। এন্ড Z15 হ্যাজ, তাই তো? কতগুলো? 5টা নাকি?
কটা? চারটা। হ্যাজ, বলো কি হবে বলো? হ্যাজ 4 elements of order 5। চারটে এলিমেন্ট আছে অর্ডার 5 অর্ডারের। তাহলে এর কতগুলো পসিবিলিটি বলো? এ কতগুলো হতে পারে? কটা কটা এলিমেন্ট আছে 5 অর্ডারে? তাহলে এর কতগুলো চয়েস নিতে পারি বলো? আইডেন্টিটি বাদ দিয়ে সবগুলোর অর্ডার 5, তাহলে এ কতগুলো হতে পারে? তাহলে চারটা স্যার। there are 4 possibilities of a, চারটে পসিবিলিটি বা 4 চয়েস যা ইচ্ছে অফ এ। তাহলে এ হয়ে গেল। এবার চলে আসি বি তে। তাহলে বিটা কে গো? বিটা হচ্ছে কার এলিমেন্ট? Z5 এর এলিমেন্ট। কে বলতে পারে Z5 এর অর্ডার কত? 5 স্যার। 5। তাহলে সেটাও সাইক্লিক। তাহলে তার কটা সাব গ্রুপ থাকবে এবং কি কি অর্ডারের? দুটো। 1 আর 3 থাকবে স্যার। আবার 3? সেটা পাগল নাকি? ভুল ভাল বলে যাচ্ছে। Z5 ইজ সাইক্লিক। Z5 যেহেতু সাইক্লিক, তাহলে ইট কন্টেন্স 5 এর ডিভাইজার কে কে? 1 আর 5। তাহলে অনলি ওয়ান সাব গ্রুপ অফ অর্ডার 5, তাই না? সেটা Z5 নিজেই। এবং তার ফলে একই রকম ভাবে একটাই যদি সাব গ্রুপ হয়, তাহলে Z5 এ কটা এলিমেন্ট আছে 5 অর্ডারের বলো? 4 এলিমেন্টস অফ অর্ডার 5। একই রকম তো। তাহলে দেয়ার আর 4 চয়েসেস, পসিবিলিটি বা চয়েসেস অফ বি। তাহলে এর 4টা চয়েস, বি এর 4টা চয়েস, তাহলে টোটাল এ বির কটা চয়েস বলো? 16টা স্যার। 16টা। তাহলে অতএব this gives Z5 Z15 cross Z5 has 16 elements of order 5। বোঝাতে পারলাম? প্রথম কেসে 16টা। কেন 16টা? কারণ এর মধ্যে 5 অর্ডারের 4টে, আর এখানেও 5 অর্ডারের 4টে। তাহলে এখানে 4টে আছে, এখানে ক্রস 4টে আছে। তাহলে 4টে 4টে মানে টোটাল 16টা পসিবিলিটি। এটা কেস 1 এ হয়ে গেল। এবার কেস 2 তে বলো তো কটা হবে? কে বলতে পারে? কেস 2 তে এর এলিমেন্টের অর্ডার হচ্ছে 5, কিন্তু বি এর এলিমেন্টের অর্ডার 1। তাহলে বলো 5 অর্ডারের কটা এলিমেন্ট পাবো? পেয়ে গেছি তো অলরেডি। ওখানে তো পাবো, 4টা পেয়ে যাবো চারটা। স্যার। আর 1 অর্ডারের কটা? একটা স্যার। একটা। তাহলে কটা পসিবিলিটি? তাহলে 4টাই পাবো। তাহলে দেয়ার আর 4 চয়েসেস অফ এ। এ 4 বার নিতে পারি, কারণ 5 অর্ডারের 4টে এলিমেন্ট আছে। কিন্তু বি এর চয়েস কটা? 1 অর্ডারের এলিমেন্ট কেবলমাত্র একটাই থাকে, অনলি ওয়ান চয়েস অফ বি। দিস গিভস 4 elements of order 5। আর লাস্টের কেসটা? লাস্টেরটা স্যার হ্যাঁ বলো। লাস্টের কেসটা বলো। জাস্ট উল্টোটা স্যার। উল্টোটা। তার মানে এ একবারই নিতে পারি কারণ আইডেন্টিটি বলে, আর বি কবার নিতে পারি? 4 বার। জাস্ট উল্টোটা। তাহলে টোটাল কতগুলো চয়েস হবে পরেরটাতে? একটা। এটা একটা চয়েস। আর বি 5 অর্ডারের কটা এলিমেন্ট আছে? Z5 এ 5 অর্ডারের কটা এলিমেন্ট আছে? চারটা। 4টা। তাহলে Z5 এ 5 অর্ডারের 4টে এলিমেন্ট, আর Z15 এ 1 অর্ডারের একটা এলিমেন্ট। তাহলে এখানে একটা পসিবিলিটি, এখানে 4টে পসিবিলিটি। তাহলে টোটাল 4টে পসিবিলিটি। তাহলে টোটাল এখানেও লিখে দিবে যে 4টে চয়েস। তাহলে টোটাল বলো, এখানে 16টা, এখানে 4টে, আর এখানে 24। 24টা হয়ে যাবে তাহলে। 24টা 5 অর্ডারের এলিমেন্ট থাকবে। বোঝাতে পারলাম? টোটাল 24টা 5 অর্ডারের এলিমেন্ট। বুঝতে পারলে না? যাই হোক,
না আরেকবার ডিটেলসে বোঝাবো, না বুঝতে পারলে আরেকবার দেখে নিও ভিডিওটা, আশা করি বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এই টাইপের অঙ্ক নেক্সট দিন আরো করাবো, ঠিক আছে? আজকে এই অবধি থাক। মোটামুটি সিলেবাস যা করালাম তাতে কমপ্লিট। এবার কিছু এক্সারসাইজ আর কিছু কঠিন কঠিন এক্সাম্পল করাবো, তাহলে ডিরেক্ট প্রোডাক্টটা কমপ্লিট। ইউনিট 1 অটোমরফিজম তোমাদের, ইউনিট 2 হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট, তার সঙ্গে গ্রুপ অ্যাকশন সামান্য আছে, সেটা করালে ইউনিট 2 কমপ্লিট হয়ে যাবে। ইউনিট 3 সেটা হচ্ছে সাইলো আর ক্লাস ইকুয়েশন। হ্যাঁ, তো অলরেডি ক্লাস ইকুয়েশনের কিছু ভিডিও আমার কাছে আছে, আমি ওগুলো দিয়ে দিব, একই ব্যাপার, ওগুলো একটু দেখে নিবে। আর সাইলো, তারপর থেকে সাইলো, কচি, সিম্পল গ্রুপ, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি করাবো, তাহলে ইউনিট 3 কমপ্লিট। বেশি দিন লাগবে না, তাহলে কতদিন করে লাগছে তোমরা তো বুঝতেই পারছো, ঠিক আছে? ওকে।